শেহজাদকে নীরব দেখে ভীত হলো ফিয়োনা। মনের অভ্যন্তরে ঝড়ের বহিঃপ্রকাশ, তার নেত্রকোণ বেয়ে সরু অশ্রুরেখা ও রক্তিম মুখাবয়ব প্রকাশ করে চলেছে অবিরত। কান্নার শব্দগুলো যেন কণ্ঠস্বরকে রুদ্ধ করে রেখেছে। শত চেষ্টার পরও গলা দিয়ে একটা শব্দ বের করতে পারল না সে। এদিকে শেহজাদ বুঝতে পারছে না সে কি করবে। 6 বছরের বেশি সময় যাবৎ পরিচয়, কিন্তু কখনো ফিওনার জন্য তার তেমন কোনো অনুভূতি হয়নি। সে নিজের মনকে শান্ত করতে রোড সাইডের উঁচু জায়গায় বসলো। অতঃপর ফিওনাকে প্রশ্ন করলো, তোমার বাবা আর দাদি কি এটা জানেন? ফিওনা বড়সড় একটা ঢোক গেলে কোনো মতে বলল, দে আর নো আই লাভ ইউ, বাট অ্যাবাউট রিলিজিয়ন আই ডিড নট ডিসকাস উইথ দেম। ও প্রতি উত্তর করে শেহজাদ ফের ভাবনায় ডুব দিল। ফিওনার কণ্ঠস্বর তার কাছে স্বাভাবিক শোনায়নি। ফিওনার মুখের দিকে তাকালে লক্ষ্য করে মুখশ্রীতে রক্তিমা ভাব ফুটে উঠেছে। বিকালের শেষ সময়, সূর্যের তেজ মিইয়ে আছে। তাছাড়া আমেরিকায় এখন বসন্ত ঋতু। শীতের মৃদু আমেজ ও বসন্তের স্নিগ্ধতায় ভরপুর। তাহলে এই রক্তিমা আভার কারণ কি? সংখ্যা হবে হয়তো তাই। এই ভেবে শেহজাদ ফিওনাকে বলল, লেটস গো। ফিওনা হতবুদ্ধির মতো শুধায়, হোয়ার? শেহজাদ উত্তর দিল না, নিজেই ফিওনার হাতটা ধরে নিয়ে যাচ্ছে। ফিওনাও নীরবে তাল মিলিয়ে চলতে লাগে। তারপর শেহজাদ ফিওনাকে নিয়ে নিজের বাড়ির কাছে আসে। ফিওনাকে বাড়ির ভেতরে যেতে বলে সেও কোথাও একটা চলে যায়। ফিওনা দুরু দুরু বুকে শেহজাদের বাড়ির ভেতরে ঢোকে। অদূর ভবিষ্যতে কি হতে চলেছে তা সম্পর্কে ধারণাও করতে তার হৃদয় বারংবার কেঁপে উঠছে। শেহজাদের বাবা মা ফিওনাকে দেখে খুশিই হয়। ওনারা এখনো ফিওনার এখানে আসার কারণ জানেন না। ভেবেই নিয়েছে প্রত্যেক দিনের মতো আজও ফিওনা গল্প করতে এসেছে। প্রায় কিছু সময় পর হঠাৎই কলিং বেল বেজে ওঠে। শেহজাদের মা উঠে গিয়ে দরজাটা খুলে দেখেন শেহজাদ ফিওনার বাবা ও দাদিকে সাথে করে নিয়ে এসেছে। শেহজাদের মা ওনাদেরকে হাসি মুখে স্বাগত করেন। তারপর ছেলেকে জিজ্ঞেস করেন, আজ কোনো কিছু আছে নাকি? হঠাৎ স্যার আর আন্টিকে নিয়ে এলে? ওয়েট করো মা, এখনই জানতে পারবে। শেহজাদ মাকে নিয়ে সবার কাছে যায়। সেখানে গিয়ে সবার উদ্দেশ্যে বলে, ফিওনা চেঞ্জড হার রিলিজিয়ন টু ম্যারি মি। নাও ইউ গাইস টেল মি, হোয়াই শুড আই ডু? আমাকে বিয়ে করার জন্য ফিওনা তার ধর্মটা পরিবর্তন করেছে। এখন আপনারা বলুন, আমি কি করব? আমি বুঝতে পারছি না কি প্রতিক্রিয়া দিব। উপস্থিত সকলের চোখে মুখে বিস্ময়ের রেশ। সবাই একযোগে ফিওনার দিকে দৃষ্টি স্থাপন করলো। ফিওনা ভীত অবস্থায় জড়সড় হয়ে বসে আছে। ফিওনার বাবা প্রফেসর হ্যারি লম্বা শ্বাস নিয়ে বলেন, ইটস আর চয়েস, মানে এটা তার পছন্দ। সে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট ম্যাচিওর, আর সেটাকে আমি সম্মানও করি। ফিওনা অশ্রুসিক্ত নয়নে ছুটে এসে নিজের বাবার বুকে আছড়ে পড়ে। ফিওনার দাদিও ছেলে ও নাতনির কাছে এসে নিজের সাথে আগলে নিয়ে চোখের জল ছেড়ে বলেন, আই অলসো রেসপেক্ট হার ডিসিশন। শেহজাদ প্রতিক্রিয়াহীনভাবে নিজের বাবা মায়ের দিকে তাকায়। ওনাদের থেকে ইশারায় উত্তর জানতে চাইলে শেহজাদের মা জবাবে বলেন। শেহজাদ প্রতিক্রিয়াহীনভাবে নিজের বাবা মায়ের দিকে তাকায়। ওনাদের থেকে ইশারায় উত্তর জানতে চাইলে শেহজাদের মা জবাবে বলেন, ফিওনাকে পুত্রবধূ করতে আমার কোনো প্রবলেম নেই। এখন এটা তোমার পছন্দ। তুমি কি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে নাকি করবে না? কারণ তোমাকে সারা জীবন তার সাথেই থাকতে হবে। শেহজাদের বাবাও নিজের স্ত্রীর সাথে সহমত পোষণ করেন। শেহজাদ খানিকটা সময় নিয়ে ওপরের দিকে চেয়ে ঘন নিঃশ্বাস ছেড়ে বলে, ওকে, আই উইল ম্যারি হার। শেহজাদ ছাড়া সবার মাঝে এক আনন্দর অনুভূতি খেলে গেল। শেহজাদের বাবা এক্ষুনি বিয়ে পড়ানোর জন্য চেনা একজন হুজুরকে ফোন করতে চলে গেছেন। সবার উৎসুকতা ও খুশি দেখে শেহজাদ হালকা হাসে। তারপর একটু একা থাকতে নিজের ঘরের দিকে যায়। বিয়ে করার ক্ষেত্রে তার নিজস্ব কোনো পছন্দ ছিল না। পরিবার যাকে ঠিক করবে তাকেই বিয়ে করত। এখানে তার পরিবার রাজি এবং সে একটা মেয়ের পছন্দকেই গুরুত্ব দিয়েছে। কিন্তু তার খারাপ লাগছে এই কারণে যে বিয়েটা হওয়ার পেছনের ঘটনা।
সত্যি কি তার জন্য ফিওনার ডিভোর্স হয়েছিল? সে কারোর জীবন নষ্ট হওয়ার কারণ হয়েছে? এটাই তার মনকে বারবার ক্ষতবিক্ষত করে চলেছে। রাত ৯টার পর হুজুর এসে বিয়ে পড়িয়ে দিয়ে যায়। রেজিস্ট্রি আগামীকাল হবে। ফিওনা পুরোটা সময় খেয়াল করছিল শেহজাদের মধ্যে কোনো উচ্ছ্বাস নেই। তাই ফিওনা নিজে থেকেই এসে শেহজাদের পাশে বসে হাতটা ধরে বলে, টেক ইউর টাইম, অন ইয়ার, 2 ইয়ার অর মোর, কিন্তু অ্যাট লাস্ট বি মাইন, আই লাভ ইউ। শেহজাদ মুচকি হেসেছিল শুধু। সেই দিনের পর সময় অনেক দ্রুত বইতে শুরু করলো। শেহজাদ পিএইচডির জন্য অ্যাডমিশন নেয়। প্রফেসর হ্যারি সব ব্যবস্থা করে দিয়েছিল। ফিওনা ও শেহজাদের বিয়ের 5 মাস পর হঠাৎই প্রফেসর হ্যারির হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। ওই সময়টাতে ফিওনা ও তার দাদি ভীষণ রকমের ভেঙে পড়েন। শেহজাদ ওনাদেরকে নিজেদের বাড়িতে নিয়ে আসে। বিয়েটা আরো 4 মাস আগে হলেও সেই দিন থেকে শেহজাদ ও ফিওনার সংসার জীবন শুরু হয়। পিতৃবিয়োগের শোক কাটিয়ে ফিওনা আগের মতো নিজের ফ্যাশন ডিজাইনিং কোর্সে যোগ দেয়। আস্তে আস্তে সময়ের সাথে সব স্বাভাবিক হতে থাকে। বছর ঘুরতেই শেহজাদের বাবাও না ফেরার দেশে চলে যান। তখন অবশ্য আরেকটা দুর্ঘটনাও ঘটেছিল, যা তখন শেহজাদকে জানানো হয়নি। ফিওনার 2 মাসের প্রেগন্যান্সি মিসক্যারেজ হয়ে গিয়েছিল। এমন একটা দিন যে শেহজাদ পিতৃবিয়োগের বেদনার মধ্য দিয়ে যাচ্ছে, সেই সাথে নিজের অনাগত সন্তানকেও হারিয়েছে। তাছাড়া শেহজাদ ও ফিওনা জানতোই না প্রেগন্যান্সির ব্যাপারে। হসপিটালে শেহজাদের বাবার মৃত্যু ও লাশ নিয়ে দৌড়াদৌড়িতে শেহজাদ শুধু ফিওনাকে পেটে ব্যথার জন্য হাসপাতালে ভর্তি করিয়ে বাবার দিকটার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। সেই দিনই ফিওনার মিসক্যারেজটা হয় এবং ফিওনা সবার মনের অবস্থার কথা চিন্তা করে ডাক্তারদেরকে অনুরোধ করেন যেন এই খবর আর কাউকে না জানায়। সময়ের পরিক্রমায় আরো 3 বছরের মতো পেরিয়ে যায়। শেহজাদ পিএইচডি শেষ করে সবে একটা ইউনিভার্সিটিতে যোগ দিয়েছে। এর মধ্যে ডক্টর আকবর রেহমান ও মিসেস শাহিদা শেহজাদকে কয়েকবার পরিবার সহ বাংলাদেশে আসতে বলেছেন। শেহজাদ প্রথমে এই বিষয়ে তেমন ভাবেনি, কিন্তু হঠাৎই একদিন একটা শপিং মলে ফিওনার এক্স হাজবেন্ড মাইকেলের সাথে দেখা হয়। মাইকেল নিজের পূর্বের ব্যবহারের জন্য ক্ষমা চায়। তখন সে মাইকেলের থেকে জানতে পারে মাইকেল ফিওনার সাথে কেন রুড বিহেভ আর চিট করেনি, বরং ফিওনাই মাইকেলের প্রতি উদাসীন ছিল। ওদের বিয়ের কয়েকদিন পর যখন মাইকেল লক্ষ্য করেছিল ফিওনা ঘনিষ্ঠ মুহূর্তে আবেগহীন থাকে, তখন মাইকেল কারণ জিজ্ঞাসা করলে ফিওনা বলে দিয়েছিল যে সে ঝোঁকের বশে বিয়েটা করেছে এবং সে মাইকেলকে ভালোবাসে না, তাই তার থেকে ভালোবাসা আশা না করতে। মাইকেল তারপরেও প্রায় অনেক দিন চেষ্টা করে ফিওনার মনে তার জন্য ভালোবাসার সৃষ্টি করতে, কিন্তু শেষে হার মেনে নিজেও ভালো থাকার উপায় খুঁজে নেয়। মাইকেল এটাও বলে যে ফিওনা যাকে মন প্রাণ দিয়ে প্রথম থেকে ভালোবেসে এসেছে আর সেটা আর কেউ না, শেহজাদ। তাই মাইকেল শেহজাদের প্রতি একটা ক্ষোভ মনে পুষে রেখেছিল। এই জন্যই সেই দিন নিজের অ্যারেঞ্জ করা পার্টিতে শেহজাদ ও ফিওনাকে দেখে প্রচন্ড রেগে গিয়েছিল। তারপর সেই পোস্টটাও রাগের বশেই দিয়েছিল। মাইকেল তো মাফ চেয়ে চলে যায়, কিন্তু রেগে যায় শেহজাদের মনে প্রশ্নের মূল। শেহজাদ বাড়ি ফিরেই প্রথমে ফিওনাকে নিজের সামনে বসিয়ে প্রশ্ন করে, হু ওয়াজ দ্য হোস্ট অফ দ্য পার্টি দ্যাট নাইট? ফিওনা আঁতকে ওঠে, নিজেকে যথাসাধ্য স্বাভাবিক রেখে বুঝতে না পারার মতো করে শুধায়, হুইচ পার্টি? শেহজাদ চোখটা বন্ধ করে নিজেকে শান্ত রেখে বলে, আই নো ইউ আর ওয়েল অ্যাওয়ার অফ দ্যাট, সো প্লিজ টেল দ্য ট্রুথ। আমাদের নিয়ে যেদিন কথা উঠল, মাইকেল সিন ক্রিয়েট করলো, সেই পার্টির হোস্টটা কে ছিল? ফিওনা অন্যদিকে ঘুরে অস্থির হয়ে কম্পনরত স্বরে জবাব দিল, আই ডোন্ট নো, ইট ওয়াজ এ র্যান্ডম পার্টি, লেট ইট বি। নো, আই অ্যাম নট ফিওনা। শেহজাদ ফিওনার সামনে এগিয়ে গিয়ে এক হাতে ফিওনার হাত ও আরেক হাতে ফিওনার থুতনিটা ধরে মুখ উঁচু করে চোখে চোখ মেলায়।
ফের শুধায়, আমি তোমার মুখ থেকে সত্যটা শুনতে চাই। ফিওনা শেহজাদের চোখে স্পষ্ট ক্রোধ দেখতে পেল। এটাও বুঝতে পারল যে শেহজাদ জেনেই তাকে প্রশ্ন করেছে। সে হতাশা মিশ্রিত নিঃশ্বাস ছেড়ে মাথা নিচু করে বলে, সরি, ইয়া, ইট ওয়াজ মাইকেলস পার্টি অ্যান্ড আই নিউ ইট। সরি শেহজাদ। শেহজাদ ফিওনার হাতটা ছেড়ে বিছানায় মাথা নিচু করে বসে। হাতের আঙ্গুলগুলো একবার মুষ্টিমেয় করেছে তো আবার খুলছে। এমন অবস্থাতেই প্রশ্ন ছুড়ে দেয়, কেন করলে এটা? টু ম্যারি মি? এই জন্য আমার ক্যারেক্টারে আঙ্গুল তোলে? ফিওনা ব্যাকুল হয়ে শেহজাদের পায়ের কাছে বসে, মায়াভরা চাহনিতে বলে, নো নো শেহজাদ, তুমি ভুল জানো। আমি আমি চেয়েছিলাম সে জানুক যে বিবাহ বিচ্ছেদের কারণ। আমি দুঃখে নেই, আমি খুশি। তুমি সবসময় আমার পাশে আছো। শেহজাদ তাচ্ছিল্য হাসে, অতঃপর বলে, ঝোঁকের বশে বিয়ে করলে? দেন সার্টেনলি ইউ রিয়েলাইজ ইউ আর নট অ্যাবল টু লাভ হিম। তারপর ডিভোর্স? সব কিছুই মধ্যে কোনো কেন মাইকেলের কাছে কালপ্রিট হলাম আমি? ফিওনা সংখ্যা ও লজ্জা মুখে হাত দিয়ে আড়াল করে নেয়। এইসব কিছু শেহজাদের জানার কথা না। তাহলে কি শেহজাদ তার ডায়েরি পড়ল? সে দ্রুত ড্রয়ার চেক করে দেখল ডায়েরিটা তার স্থানেই আছে। এটা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই শেহজাদ ছো মেরে ডায়েরিটা নিয়ে বলল, এখন আমি সব দেখব। আর কি কি তুমি লুকিয়েছ? প্লিজ শেহজাদ, নো, গিভ ইট ব্যাক টু মি প্লিজ। শেহজাদ শুনল না। ফিওনা আরো কয়েকবার বলল, ছিনিয়ে নিতেও চাইল, কিন্তু শেহজাদ আজ নিজেই সিদ্ধান্তে অটল। সে ডায়েরি নিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। ফিওনা ব্যর্থ হয়ে সেখানেই বসে কাঁদতে থাকে। তার 4 বছরের বিবাহিত জীবনে এই প্রথমবার সে শেহজাদকে রাগ করতে দেখেছে, তাও যেন রাগের স্ফুলিঙ্গ বেড়েই চলেছে। ফিওনা খোলা বারান্দা দিয়ে আকাশ পানে চেয়ে উপরওয়ালার কাছে আর্জি জানালো, প্লিজ আল্লাহ, হেল্প মি। আমি শেহজাদকে ভালোবাসি, রিয়েলি ভালোবাসি। শেহজাদ আর তার বাবার স্টাডি রুমে ঢুকে ডায়েরিটা পড়তে শুরু করলো। ফিওনা এখানে শুধু নিজের ইচ্ছা আর সিক্রেটগুলোই লিখে রাখে, দৈনন্দিন সব লিখে রাখে না। রাত 10টায় শেহজাদ নিজের রুমে আসে। শেহজাদের মা ও ফিওনা দুজনেই সেখানে ছিলেন। শেহজাদের মা উদ্বিগ্ন হয়ে শুধালেন, শেহজাদ, তুমি ঠিক আছো? দেখো, যা হয়েছে ভুলে যাও। 4 বছর তো তোমরা ভালোই ছিলে, কিন্তু সত্য আমরা কেউ জানতাম না। তারপরও তো ভালো ছিলাম বলো, কিন্তু সত্য সামনে না আসাই ভালো। শেহজাদ রোবটের মতো বলে, জানো মা, আমার ইউনিভার্সিটিতে এই সেমিস্টার আজকে শেষ হলো, তাই শপিং মলে গিয়েছিলাম তোমাদের জন্য শপিং করতে। কিন্তু যা জানতে পারলাম তাতে আমার কাছে, মা, তোমার ছেলের বউয়ের যে মিসক্যারেজ হয়েছে, এটা জানতে? শেহজাদের মা অবাক হয়ে ফিওনার দিকে তাকায়, তারপর অবাক মিশ্রিত কণ্ঠে জবাব দেয়, মিসক্যারেজ? কবে? ও প্রেগনেন্ট হলো কবে? ও নিজেও জানতো না যে ও প্রেগনেন্ট। বাবার মৃত্যুর দিন মিসক্যারেজ হয়েছিল। আমিও তো ওকে পেট ব্যথা নিয়ে হসপিটালে অ্যাডমিট করেছিলাম। তখন ডাক্তার বলেছিল ফুড পয়জনিং এর জন্য পেইন হচ্ছে। এত কিছু আমার থেকে লুকানোর মানে কি? বেবিটা তো আমারও ছিল। শেহজাদের মা ছেলের পাশে দাঁড়িয়ে পাশ থেকে আগলে নিলেন। শেহজাদ ফের বলল, মা, আমি স্পেস চাই। আমি ফুপিজানের কাছে যাব, নিজের দেশে যাব। প্লিজ আমাকে আটকাবে না। এখানে থাকলে ওর সাথে সম্পর্ক আরো তিক্ত হবে। আমি পরশু ফ্লাইটেই চলে যাব, টিকিট বুক করাও হয়ে গেছে। ফিওনা ও শেহজাদের মা হতবাক হয়ে শেহজাদের দিকে চেয়ে আছে। ফিওনা কাঁদতে কাঁদতে শেহজাদের পায়ে পড়তে নিল। শেহজাদ সরে যায়। ফিওনা বলতে থাকে, প্লিজ ডোন্ট গো, আই এম সরি, আমি ভুল করেছি, লাস্ট বার মাফ করে দাও। শেহজাদ কিছু না বলে ড্রয়ার থেকে নিজের পোশাকটা নিয়ে অন্য ঘরে চলে যায়। 2 দিন পর শেহজাদ কারোর কথা তোয়াক্কা না করে বাংলাদেশের উদ্দেশ্যে প্লেনে চড়ে বসে। প্রায় 3 বছর পর সে নিজ জন্মভূমিতে যাচ্ছে। শেষবার সে তার মায়ের সাথে বাবার লাশ নিয়ে বাংলাদেশে গিয়েছিল।
আজ একা যাচ্ছে, তাও মনের ভেতরে অভিমান গেড়ে আস্থার জন্য। প্লেনে বসে শেহজাদ ভাবছে সে তো চাইলেই পারতো সব ভুলে ফিওনার সাথে আগের মতো সব ঠিক করে নিতে, কিন্তু করলো না কেন? নিজের উত্তর নিজেই পায় না, শুধু নিজেকে ছোট মনে হচ্ছে। সে তো হাসিল করাই বিশ্বাসী নয়, সে বিশ্বাস করে ভালোবাসা দিয়েই জয় করা। তবে ফিওনা তাকে হাসিল করতে এত কিছু কেন করলো? এইসব ভাবতে ভাবতেই নিজের ওপরেই তার রাগ হচ্ছে। অতঃপর মনকে শান্ত রাখতে প্লেনের লম্বা জার্নিতে ঘুমানোটাই উত্তম মনে করল। এইদিকে ফিওনা এয়ারপোর্টের ফ্লোরে বসে নিজের দাদি ও শেহজাদের মাকে জড়িয়ে ধরে কাঁদছে। সে তো খুব ভালোবাসে, যেভাবেই হোক সে চেয়েছিল নিজের ভালোবাসাকে নিজের করে নিতে। ভালোবাসতে নাকি সবকিছু জায়েজ। তবে সে তো শুধু 3টা সত্য আড়াল করেছিল। কিছু সময় পর ফিওনা কিছুটা শান্ত হলে শেহজাদের মা আদুরে কণ্ঠে বলেন, ডোন্ট ওয়ারি, হি উইল ব্যাক, হি জাস্ট এ লিটল বিট অ্যাংরি, এভরিথিং উইল বি ফাইন। ফিওনা জবাবে কিছু বলতে পারল না। অতঃপর শেহজাদের মা ও ফিওনার দাদি ফিওনাকে এয়ারপোর্ট থেকে বাড়িতে নিয়ে আসে। বাংলাদেশে এসেই শেহজাদ ভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করে। সেমিস্টার ব্রেক শেষ হতেই সেও নতুন কর্মক্ষেত্রে মানিয়ে নিতে থাকে। ডক্টর আকবর রেহমান ও মিসেস শাহিদা এতে বেশ খুশি। ওনারা এখনো শেহজাদের এখানে আসার পেছনের কারণ সম্পর্কে অবগত নয়। দেখতে দেখতে 1 মাস পেরিয়ে যাওয়ার পর হঠাৎ একদিন একটা খারাপ খবর পায়। খবরটা এতটাই ভয়ঙ্কর সুন্দর ছিল যে শেহজাদ ভার্সিটিতে নিজের ডেস্কেই বিস্মিত হয়ে বসে রয়। সে বাবা হচ্ছে। ফিওনা 3 মাসের প্রেগনেন্ট। এই খবরটা তার মা তাকে দিয়েছে। খবরটা শুনে শেহজাদ নিজের অনুভূতি ঠিক বুঝতে পারল না, কিন্তু তার খুব সুখ সুখ অনুভব হচ্ছে। এক নিমিষেই সব ভুলে হোয়াটসঅ্যাপে ফিওনাকে কল লাগায়। ফিওনাও যেন এটারই অপেক্ষা করছিল। সঙ্গে সঙ্গে ফোনটা রিসিভ করে নীরব থাকে। অপরদিকে শেহজাদ চুপ। দুই পাশে পিনপতন নীরবতা বিরাজ করছে। দুজনেই চাইছে অপর পক্ষ আগে কিছু বলুক। কিন্তু কিছু সময় পর ফিওনা আর শান্ত থাকতে পারল না। সে শব্দ করে কেঁদে উঠল। শেহজাদ ঘন নিঃশ্বাস ছেড়ে শীতল কণ্ঠে শুধালো, হোয়ার আর ইউ ক্রাইং? কান্নারত স্বরে ফিওনা জবাব দিল, ডোন্ট ইউ নো? আই নো। দেন হোয়াই ডু ইউ স্টে সাইলেন্ট? ফিওনার কণ্ঠে অভিযোগ ও অভিমানের ভিড়। শেহজাদ হালকা হেসে বলল, ডক্টর কি বলল? ফার্স্ট টাইম মিসক্যারেজের জন্য কোনো হেলথ ইস্যু? ফিওনা আবারও একই ভুল করলো। সে এবারেও রিক্সের কথা আড়াল করে গেল। যদিও রিক্স সামান্য, ভেবেছে ডাক্তারের বলা মতো চললে সেটা ঠিক হয়ে যাবে। শেহজাদ বলেছে সে প্রায় 3.5 মাস পর ফিরে আসবে। এই সেমিস্টারের সবে 1.5 সপ্তাহ হয়েছে। ফিওনা তাতে ভীষণ খুশি। সময়ের চক্রে 3.5 মাস সময়টাও পেরিয়ে গেল। আর মাত্র কিছুদিন পর ফিওনার প্রেগন্যান্সির 7 মাসে পড়বে। সে ইতিমধ্যে জেনে গেছে তার মায়ের রোগটা সে পেয়েছে। তবে সেটা অতটাও ক্ষতিকারক পর্যায়ে নেই। তার জরায়ুতে ছোট্ট একটা টিউমার হয়েছে। ডাক্তার বলেছে বাচ্চা জন্মের সময় টিউমারটা অপসারণ করা হবে। এখন সে কোনোভাবেই চায় না শেহজাদ আমেরিকায় আসুক এবং বিষয়টা জানুক। সে শেহজাদকে আসতে নিষেধ করে, কিন্তু শেহজাদ চায় এই সময়ে তার স্ত্রীর পাশে কিছুটা সময় হলেও থাকতে। তাই সে আসে। শেহজাদ আমেরিকায় আসার পর সে কয়টা দিন শেহজাদ আমেরিকায় ছিল, ততদিনে ফিওনা খুব কৌশলে জরায়ুর টিউমারের ব্যাপারটা লুকিয়ে গেছে। শেহজাদের মাও এই সম্পর্কে অবগত নন। এইদিকে ফিওনার দাদি অনেক অসুস্থ। তার জন্য আলাদা নার্স রাখা হয়েছে। ফিওনা ও শেহজাদের মা চায় বাচ্চা জন্মের পর ওরা বাংলাদেশে যাবে। শেহজাদ যতদিন আমেরিকায় ছিল ততদিন ফিওনার সব রকম যত্ন সে নিজে করেছে। ফিওনার কোনো না কোনো ভাবে শেহজাদকে ব্যস্ত রেখেছে, যাতে করে শেহজাদ খোঁজ না করতে পারে। এতে করে ফিওনার বেস্ট ফ্রেন্ড ফিওনাকে সাপোর্ট করেছে। শেহজাদও সন্দেহ করেনি, কারণ সে ভেবেছিল ফিওনা নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত ও লজ্জিত।
তারপরও নিশ্চয়ই একই ভুল সে করবে না। খুবই দ্রুতই শেহজাদের দেশে ফেরার সময় এগিয়ে এসেছে। নির্দিষ্ট সময়ের পর শেহজাদ দেশে ফিরেও যাবে। তারপর সব তার নিজ নিজ গতিতে চলতে লাগলো। শেহজাদ ফিরে আসার 1 মাস পর হঠাৎই গভীর রাতে শেহজাদের হোয়াটসঅ্যাপে কল এলো। বলা বাহুল্য যে শেহজাদ ওই সময়টাতে সব সময় ফোনের ডাটাটা অন করে রাখতো, কারণ প্রেগন্যান্সির শেষ 3 মাস ও প্রথম 3 মাস খুবই ক্রিটিক্যাল। খুব সাবধানে থাকতে হয়। শেহজাদ আমেরিকায় তার পরিচিত নিকটস্থ এক ড্রাইভারকে আগে থেকেই বলে রেখেছে, যাতে যে কোনো সময় দরকারে তাকে পাওয়া যায়। হঠাৎ ফোনের রিংটোনে শেহজাদের ঘুম ছুটে যায়। তার মস্তিষ্কেও আগে থেকে সেট করা মাঝরাতের সতর্কতায় দ্রুত ফোনটা রিসিভ করে। ফোনের অপর পাশ থেকে শুনতে পায় ফিওনার ডেলিভারি পেইন উঠেছে। কথাটা শোনা মাত্রই শেহজাদের শরীর যেন হিম শীতল হাওয়া বয়ে গেল। সে কিছু সময় স্তব্ধ হয়ে থেকে মায়ের ডাকে সম্বিত ফিরে পায়। তদরূপ আর সময় না ব্যয় করে আমেরিকার পরিচিত ড্রাইভারকে ফোন করে ফিওনাকে হাসপাতালে নিয়ে যেতে বলে। এত কিছুর মধ্যে শেহজাদ এক মুহূর্তও শান্তি পাচ্ছে না। অস্থিরতার পারদ যেন তার মাত্রাতিরিক্ত করে ফেলেছে। সে গিয়ে তার ফুফা ও ফুপিকে ঘুম থেকে ডেকে তুলে খবরটা জানায়। মিসেস শাহিদা শেহজাদকে ধৈর্য ধরতে ও দোয়া করতে বলেন। ফজরের আজান হতে তখনও ঘন্টা খানেক বাকি। ফজরের পর ধরণীতে ভোরের শুভ্র আলো ফুটতেই শেহজাদের কাছে সুসংবাদ আসে। সে কন্যা সন্তানের পিতা হয়েছে। সিজারের মাধ্যমে ফিওনা সুস্থভাবে কন্যা সন্তান জন্ম দিয়েছে। প্রথম বাবা হওয়ার সংবাদে শেহজাদ নিজের খুশি আনন্দ বা অভিব্যক্তিতে ব্যক্ত করতে পারছে না। নিজের কাছে নিজেকে সবচেয়ে বেশি সুখী মানুষ বলে গণ্য হচ্ছে তার। ডক্টর আকবর রেহমান খুশিতে আমেরিকার ফ্লাইটের 4টা টিকিট কেটে ফেলেছে। তার নাতনি হয়েছে বলে কথা। আজ রাতেই তারা রওনা হবে। আমেরিকায় পৌঁছে প্রথমবারের মতো নিজের মেয়েকে কোলে নিয়ে শেহজাদ যেন চোখের পলক ফেলতেই ভুলে গেছে। মেয়েকে কোলে নিয়ে সে সময় জ্ঞান হারিয়ে ফেলেছে, এমন অবস্থা। বিষয়টা শেহজাদের মা, ফুপা, ফুফি ও ফিওনার বেস্ট ফ্রেন্ড মারিয়া দেখে মিটিমিটি হাসে। অতঃপর শেহজাদের মা এগিয়ে গিয়ে নিজের ছেলের কাঁধে হাত রেখে বলেন, এবার আমার নাতনিকে আমাদেরও একটু দাও। তুমি একটুও ফিওনার সাথে বসে থাকো না হয়। আসার পর একটু এখন কেমন আছো? এতটুকু কথা সেরে মেয়েকে নিয়ে পড়েছো। আর যাও এবার। এদিকে ফিওনা তার বেস্ট ফ্রেন্ডের হাজবেন্ড পিটারকে বলেছে, শেহজাদ শুড নট নো দিস, বি কেয়ারফুল। Yeah, don't worry about this. Everything is fine and you are fine. শেহজাদ ফিওনার কাছে এসে পিটার বলা কথাটা শুনে হাস্যোজ্জ্বল মুখে শুধায়, হোয়াট হ্যাপেন্ড? ফিওনা ও পিটার দুজনেই ভড়কে যায়। পিটার কি বলবে ভাবতে ভাবতেই ফিওনা জবাব দেয়, অ্যাকচুয়ালি টুডে আর গোয়িং টু ডিস্টার্ব মি, সো ও ওকে, থ্যাঙ্কস পিটার, ইউ হেল্প আস সো মাচ। পিটার মৃদু হেসে বিদায় জানিয়ে চলে যায়। শেহজাদও ফিওনার পাশে বসে। আমেরিকায় নিজের স্ত্রী নবজাতক কন্যা ফ্রিসার সাথে 2 দিন থেকে শেহজাদকে ফিরে আসতে হয়। আস্তে আস্তে সময় পেরোয়। ফ্রিসাও বড় হতে থাকে। কয়েক মাস পর ফিওনার দাদির মৃত্যু হলে শেহজাদ সবাইকে বাংলাদেশে আনার ব্যবস্থা করে। বাংলাদেশে এসে ফ্রিসাও একটু একটু করে বড় হতে থাকে। দেখতে দেখতে ফ্রিসার 2 বছর পেরোলে শেহজাদের মাও না ফেরার দেশে চলে যান। শেহজাদ বাবার পাশেই শেহজাদের মাকে শায়িত করা হয়। সুখ দুঃখ সব মিলিয়ে যেমন জীবন, তেমনি সময়ের সাথে সবকিছুকে স্বাভাবিক হয়ে আসতে হয়। ফ্রিসার 3 বছর বয়সে ফিওনা আবারও প্রেগনেন্ট হয়। এবারও আগের মতোই সমস্যা, তবে আরো গুরুতর। প্রেগনেন্সির 3 মাসেই টিউমারটা অনেক বড় হয়ে গেছে। এবার শেহজাদ সবটা জানতে পারে। সে সত্যি ভাবতে পারেনি ফিওনা তার থেকে এত বড় ঘটনাটা আড়াল করে যাবে। সবাই মিলে ফিওনাকে আবাসনের কথা বললেও ফিওনা নারাজ। কেন যেন তার মনে হচ্ছিল এবার শেহজাদ তাকে মাফ করবে না, তাই আবর্ষণ সে করতে চায় না।
তারপর 7 মাসে পড়ার আগেই প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হলে। এটাই ছিল ফিওনার শেষ সময়। ফ্ল্যাশব্যাক অ্যান্ড শেহজাদের অতীতের স্মৃতি থেকে বেরিয়ে চশমা খুলে টেবিলে রাখলো। রাত এখন অনেক গভীর। রুমের দিকে উকি দিয়ে বুঝল মীরা এতক্ষণে গভীর তন্দ্রায় আচ্ছন্ন। সে নিজে নিজে স্বগরোক্তি করে বলে ওঠে, আমি চাইনি ফিওনার জন্য তোমার মনে কোনো রকমের নেগেটিভ কিছু আসুক মীরা। চাইলে সবটা বলতে পারতাম, কিন্তু কি হতো, ফিওনা তো কখনো তোমার লাইফ কমপ্লিকেটেড করতে ফিরবেও না। তাহলে কেন আমি তোমার মনে থাকা ওর জন্য সম্মানটা নষ্ট করব? তুমি আর ফিওনা দুজনেই আমার নিজেদের আলাদা আলাদা সময়ে আমার জীবনে এসেছো। কারোর টাইমের সাথে কারোরটাই মিল নেই। আমি চাই না তুমি ফিওনাকে খারাপ ভাবো। সে যা করেছে আমায় ভালোবেসে করেছে। যদিও সেই সব আমি সাপোর্ট করি না, এটা তো সত্যি ও আমাকে ওর নিজের চাইতেও বেশি ভালোবেসেছে। আমি সত্যি ফর্চুনেট পারসন, বাট অলসো আনফর্চুনেট। এত ভালোবাসা পেয়েও ভালোবাসার মানুষকে প্রকৃতির কঠোর সত্যতে হারিয়ে যেতে হয়েছে। দীর্ঘশ্বাস ফেলে শেহজাদ উঠে দাঁড়ালো। শব্দহীন পায়ে রুমে প্রবেশ করে বিছানার ফাঁকা স্থানে শুয়ে পড়ল। পরের দিন খুব ভোরে ঘুম ভাঙল মীরার। ভোরের আবছা আলোয় রাতের অন্ধকার এখনো পুরোপুরি দূর হয়নি। জানালার দরজা লাগানো, পর্দা দেওয়া থাকায় অন্ধকারে থই থই। শুধু দেওয়ালের ডিজিটাল ঘড়িটার সংখ্যা জানান দিচ্ছে এখন সময় 4:14 ফজরের আজান পড়ে গেছে। মীরা বেডসাইড টেবিলের ল্যাম্পটা জ্বালিয়ে বিছানার সাথে হেলান দিয়ে বসে শেহজাদের দিকে তাকালো। শেহজাদকে দেখে মনে হচ্ছে গভীর নিদ্রায় আচ্ছন্ন। মীরা মনে মনে ভীষণ প্রফুল্ল হলো। সে মৃদু স্বরে শেহজাদকে ডাকলো। প্রথমবার ডাকেই উঠল না। কয়েকবার ডাকতেই শেহজাদের ঘুমটা হালকা হয়ে এলো। শেহজাদ পিটপিট করে চোখ মেলে কুচকানো ভুরু জোড়া নিয়ে বলে, সকাল হয়ে গেছে? হ্যাঁ তো, আজ আপনার আগে আমার ঘুম ভাঙল। গতকাল আপনাকে বলেছিলাম আমাকে ভোরে ডেকে দিবেন, কিন্তু দেখুন আমিই আপনাকে ডাকলাম। শেহজাদ ঈষৎ তন্দ্রা ভাব নিয়েই হালকা হাসলো, তারপর বলল, যাও নামাজের জন্য প্রস্তুত হয়ে এসো। মীরাও বিনিময়ে মুচকি হেসে অজু করতে যায়। নামাজ শেষে মীরা জিজ্ঞেস করে, আপনার কি কালকেই ছুটি শেষ? হ্যাঁ, আমার তো পরশু পর্যন্ত ছুটি। ভেবেছিলাম আব্বু আম্মুর কাছে আমি আপনি ফ্রিসা একদিন থেকে আসব। আজকে তো ওনারা আসবেন। ওই যে বিয়ের পরের দিন বা 2 দিন পর যায় যে। মীরার চোখে মুখে বিষণ্ণতার মেঘ এসে ভিড়েছে। শেহজাদ নরম কণ্ঠে বলল, বৃহস্পতিবার যাব। তুমি নিজেও তো ক্লাস মিস দেওয়ার সাইড এফেক্ট বোঝো। মীরা ভেবে দেখলো, অতঃপর বলল, আচ্ছা, বৃহস্পতিবার যাব। এখন ফ্রিসার ঘরে গিয়ে দেখি। উঠতে উঠতে শেষাক্ত কথাটা বলতেই শেহজাদ বলল, ওকে 6টার দিকে ডেকো। সবেতে 5টা বাজে। এক কাজ করো, আমার জন্য ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে এসো। আর যদি তুমিও ব্ল্যাক কফি পছন্দ করো তবে তোমার জন্যও বানাতে পারবে। মীরার মুখশ্রীতে প্রথম হাসির রেখা ফুটলেও শেহজাদের শেষাক্ত কথায় চোখ ছোট ছোট করে প্রতিউত্তর করল, আপনার কি মনে হয় আমি অকর্মা? সামান্য কফিও বানাতে পারি না? আই ডিড নট মিন দ্যাট। অ্যাকচুয়ালি সবাই কফি সুন্দর করে বানাতে পারে না। মাঝখানে বাড়িতে একজন এক্সট্রা মেড রেখেছিল, সে কফির স্বাদ বিস্বাদ করে ফেলতো। শেহজাদের সেলফ এক্সপেরিয়েন্স শুনে মীরা মুখ বাঁকিয়ে বলল, আচ্ছা বুঝেছি। যদিও আমি ব্ল্যাক কফি তেমন একটা পছন্দ করি না, কিন্তু বানাতে পারি। প্রচন্ড মাথা ব্যথা হলে তখন ব্ল্যাক কফি মাঝে মধ্যে খাই। আচ্ছা, বানিয়ে নিয়ে আসো তবে। মীরা কয়েক সেকেন্ড ভুরু কুঁচকে তাকিয়ে থেকে শেহজাদের কোনো প্রতিক্রিয়া না দেখে কফি বানাতে চলে যায়। মীরা যেতেই শেহজাদ নিজের চোখে চেপে রাখা হাসিটা এবার মুক্ত করে নিঃশব্দে হেসে বুকশেলফের কাছে যায়। দুপুরের আগে মীরার পরিবার রাইমা ও কুঞ্জ মীরার শ্বশুর বাড়িতে আসে। মিসেস শাহিদা ও মীরা মিলে সার্ভেন্টদেরকে সাহায্য আপ্যায়নের সব ব্যবস্থা করে ফেলেছে। প্রথমে মীরা সবার জন্য আপেলের ঠান্ডা 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 শরবত পরিবেশন করে।
তারপর একে একে হালকা কিছু নাস্তা। রাইমা মীরার ব্যস্ততা দেখে মীরাকে টেনে এক জায়গায় এনে অভিমানী স্বরে বলে, তুই আমার সাথে কথাই বলছিস না, কাজেই লেগে আছিস। রাইমার অভিমানী মুখ মীরা ওর গালটা টেনে দিয়ে হেসে বলো, বল বল, তোরা সবাই মাত্রই এলি, তাই ভাবলাম রেস্ট নে, তারপর কথা বলবো। রেস্ট নেওয়া লাগবে না, সময় নেই, আজ সন্ধ্যায় ফ্লাইট। এখান থেকে সরাসরি আমি আর কুঞ্জ এয়ারপোর্টে যাব। কি বলিস, আজকেই? হ্যাঁ রে, তোর বিয়ের জন্য 3 দিন প্লাস রবিবার তো ছুটি, কালকে মাস্ট জয়েন করতেই হবে। মীরা মন খারাপ করে বলে, আবার কবে দেখা হবে? বিয়ের ব্যস্ততায় তোর সাথে ঠিকমতো কথাও হলো না, পরের বার আবার আমার বিয়েতে দেখা হবে, বুঝলি? তাছাড়া ভিডিও কল তো করবই, তুই নিজেই কিন্তু এগুলো আমাকে বলে এসেছিলি। মীরা ও রাইমা দুজনেই মন খারাপের রেশে নীরব হাসে। মীরা বলে, তোর যা মন, বিয়ে যে করবি করবি করে তো ঠিকই নেই, বেচারা কুঞ্জদা। রাইমা জলদি করে মীরাকে থামিয়ে বলে, 31 ডিসেম্বর আমার বিয়ে, এবার ফিক্সড। আর তোর জন্যেও তো আলাদা করে স্পেশাল কার্ডও বানিয়ে এনেছি, ওয়েট, নিয়ে আসছি। মীরাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই রাইমা ছুট লাগায়। রাইমা যাওয়ার কয়েক সেকেন্ড পর শেহজাদ কোলে করে সিয়ামকে এনে বলে, ফ্রিশ্যাম, মৃদুলা ও নিহান ওকে এতবার বলল খেলতে, কিন্তু সে আমাকে ডেকে ইশারায় তোমাকে দেখাচ্ছে, তোমার কাছে আসবে। নাও তোমার ভাতিজাকে। মীরা আদুরে মুখ করে সিয়ামকে কোলে নিতেই সিয়াম হাততালি দেয়। মীরাও শেহজাদ হালকা শব্দ করে হেসে ওঠে। তখনই রাইমা কুঞ্জকে নিয়ে হাঁপাতে হাঁপাতে এসে বলে, এই যে আমাদের বিয়ের কার্ড আর তোর বিয়ের গিফট। আমার বিয়েতে তোকে, জিজুকে এবং ফ্রিসা মনিকে এটাই পড়তে হবে, ঠিক আছে? মীরা সন্দিহান হয়ে গিফট বক্সটা দেখে তা ধরে শুধায়, কি আছে এতে? আছে কিছু, আগে কার্ডটা দেখ, তারপর তোর ঘরে গিয়ে আরাম করে ওটা খুলবি। মীরা শেহজাদের হাতে মাঝারি বড় আকৃতির গিফট বক্সটা কোনো রকমে দিয়ে বিয়ের কার্ডটা খোলে। সত্যি সত্যি রাইমা ও কুঞ্জের বিয়ে। মীরা রাইমাকে জড়িয়ে ধরে শুভ কামনা জানিয়ে গিফট বক্স সহ ওদের নিয়ে নিজেদের রুমে যায়। অতঃপর সুন্দর করে আনবক্স করে দেখে তার মধ্যে একটা ডার্ক অ্যাশ রঙের পাজামা পাঞ্জাবি, ডার্ক অ্যাশ রঙের লতানো ডিজাইনের বেনারসি, আর ফ্রিসার জন্য একটা অ্যাশ রঙের নেটের ওপর ডিজাইনের লেহেঙ্গা। মীরা উপহারগুলো দেখে একদমই হাঁ হয়ে গেল। সে অবাক কণ্ঠে প্রশ্ন ছড়ে, এত কিছু তোকে কে করতে বলেছে, হ্যাঁ? রাইমা ভাব নিয়ে বলে, আগে বল, পছন্দ হয়েছে? অবশ্য আমার চয়েস বলে কথা, তোর পছন্দ করা কিছু আমার পছন্দ হবে না। অনেক পছন্দ হয়েছে, কিন্তু এত কিছু কেন করতে গেলি? শেহজাদও তাল মেলায়, ইয়া রাইমা, এসবের দরকার ছিল না, তুমি ইন্ডিয়া থেকে নিজের বেস্ট ফ্রেন্ডের জন্য এসেছো। রাইমা বলে, আপনার বউকে দেখবেন কি করে? আমার বিয়েতে নাকি সে বিয়ের শাড়ি দিবে। আমিও ওকে অনেক কষ্টে বুঝিয়েছি বিয়ের শাড়ি আমি আমার মায়ের পছন্দে নেব। মা আমার জন্মের পর থেকে কোনো শাড়ি দোকানে গেলেই আমার জন্য বিয়ের শাড়ি দেখে, তাতে আপনার বউ মেনেছে। এখন সে কি করে তাতে আমি জানি না, তবে আমি কেন পিছিয়ে থাকবো? হুম? মীরা ওকে চিমটি কেটে বলে, হয়েছে, চুপ কর, তোর বিয়েতে আমিও আমার পছন্দের কিছু দিব, তবে তোর গিফটটা খুব কিউট রে। থ্যাংক ইউ ইয়ার। মীরা রাইমাকে জড়িয়ে ধরে। রাইমা বলে ওঠে, দূরে যা এবার, তোর বরের অধিকার আমি নষ্ট করলে জিজু পরে আমার উপরেই রাগ করবে, তুই দূরত্ব বজায় রাখ। রাইমার কথাটা শুনে শেহজাদ থতমত খেয়ে কিছু একটা বাহানা করে সিয়ামকে নিয়ে সেখান থেকে ছটকে পড়ে। তা দেখে রাইমা শব্দ করে হাসলে মীরা কপট রাগ দেখিয়ে ওকে দুটো ঘা লাগিয়ে দেয়। কুঞ্জও রাইমাকে ইশারায় থামতে বলে। দুপুরের খাওয়া দাওয়া শেষে সবাই ফ্যামিলি আড্ডায় বসেছে। কথায় কথায় শারমিন, নিধি ও রাইমা মিলে মীরাকে গান গাইতে বলে। মীরা বারবার নাকচ করলে শেহজাদ যখন বলে, সবাই বলছে যখন, গাও। মীরার মনে শীতল হাওয়া বয়ে যায়, তার লোমকূপ পর্যন্ত বয়ে গেল। লাজুক হেসে মীরা গান ধরে। গান শেষ হতেই রাইমার টিপ্পুনিতে, কাকে হৃদবাজারে রাখবি রে মীরা, আমাদের বল। মীরা নিজের ভুরুদয় কুঁচকে ফেলে বলে, তোর কপালে শনির দশা লেগেছে, বুঝতে পেরেছি, দাঁড়া।
মীরা উঠতে নিলেই রাইমা পালানোর জন্য প্রস্তুতি নিয়ে বলে, কাম ডাউন বেবি, চিল। তুই মুখে না বললেও এখানে সবাই বুঝতে পারছে। তুই তোকে তো কোথায় কি বলতে হয় তোকে আজকে উত্তম মাধ্যম দিয়ে শেখাতে হবে দেখছি। মীরা ছুটে নেবে তখনই শেহজাদ ওর ডান হাতের কবজি ধরে থামায়। ওইদিকে নিধি রাইমাকে আটকিয়ে ইশারায় মীরা ও শেহজাদের দিকে তাক করায়। অতঃপর নিধি রাইমা সহ সবাই মিটিমিটি হাসছে। শেহজাদ সকলের দিকে নজর বুলিয়ে কণ্ঠে কিছুটা রাগী ভাব এনে বলে, সিট ডাউন। মীরা ভয় না পেলেও কিছুটা লজ্জা পায়। তারপর শেহজাদ হাত ছেড়ে দিলে চুপচাপ সে শেহজাদের পাশে বসে পড়ে। এরপর আসে বাচ্চাদের কবিতা আবৃত্তির পালা। মৃদুলার কণ্ঠে বাংলা কবিতা ও ফ্রিসার কণ্ঠে ইংরেজি রাইম। পালাক্রমে চারজন বাচ্চা সদস্য মিলে বিভিন্ন গানের তালে যেভাবে পেরেছে নেচে সবাইকে হাসিয়ে ছেড়েছে। বিকালের আসরের নামাজের পর মীরার পরিবার বেরোনোর প্রস্তুতি নেয়। একটু পরেই বের হবে। মীরার মা বলেন, শেহজাদ বাবা, তোমরা তো আজকে গেলে না, বৃহস্পতিবার কিন্তু অবশ্যই যাবে। আপনি চিন্তা করবেন না আন্টি, আমরা যাব। এরপর মীরার বাবা বলেন, তোমরা এলেই আমরা কাছের আত্মীয় স্বজনদের আবার দাওয়াত করব। বিয়ের দিন তো জামাইয়ের সাথে ঠিকভাবে পরিচিত হতে পারল না। শেহজাদ সম্মতিসূচক হাসে। মীরা তার বাবা মায়ের কাছে গিয়ে হালকাভাবে জড়িয়ে ধরে বলে, আই মিস ইউ। এতদিন ইন্ডিয়াতে থেকেও এতটা মিস করিনি যতটা এই 2 দিনে করেছি। মীরার মা মলি জাহান মেয়ের মাথায় হাত বুলিয়ে আবেগী স্বরে বলেন, বিয়ে এমনি মা, বিয়ে এমনই হয় মা। বিয়ের আগে যত দূরেই থাকো সেটার সাথে বিয়ের পরের সময়কার সম্পর্ক অনেক পার্থক্য। মায়ের ভেজানো লোচন যেন মীরার নেত্রকোণ ভিজে উঠল। মাকে জড়িয়ে আবেগময় পরিবেশের সৃষ্টি হলো। সেখানে উপস্থিত সকলের মন ভার হয়। হুট করে রাইসা ফ্রিসার কাছে গিয়ে কানে কানে কিছু বলে। ফ্রিসাও হাত ধরে মীরার কাছে নিয়ে আসে। ফ্রিসা মীরার ওড়নাটা ধরে আকুল কণ্ঠে বলে, ডোন্ট ক্রাই ফেরি মাম্মাম, আই লাভ ইউ। মীরা তার মাকে ছেড়ে হাঁটু গেড়ে মেয়ের সামনে বসে পড়ে। অতঃপর 2 হাতের আজলায় ফ্রিসার আদুরে মুখখানি আগলে বলে, আই লাভ ইউ টু ফ্রিসামণি। ডোন্ট ক্রাই। ইফ ইউ ক্রাই দেন ফ্রিসা উইল স্টার্ট ক্রাইং। না বাচ্চা, তোমার ফেইরি মাম্মাম কাঁদবে না। এই দেখো আমি হাসছি। মীরা মুচকি হাসলে ফ্রিসাও হেসে মীরাকে জড়িয়ে ধরে। সবার মাঝে অন্যরকম আনন্দ পরিলক্ষিত হয়। কিছুটা দূর থেকে শেহজাদ নিষ্পলক এই দৃশ্য অবলোকন করে চলেছে। তার নেত্র পল্লব ক্রমশ ভারী হয়ে আসছে। হঠাৎ এক ফোঁটা অশ্রুবিন্দু তার বুকে ভাঁজ করে রাখা হাতে পড়তেই তৎক্ষণাৎই পেছনে ঘুরে চোখ মুছে অন্যত্র চলে যায়। নিজেকে কিছুটা সময় একা রাখতে চায় সে। প্রায় 30 মিনিট, মিনিট 10 পর শেহজাদ নিচে নেমে সবার সাথে মীরার পরিবারকে বিদায় দিল। এরপর এলো রাইমা ও কুঞ্জের পালা। মীরা, শেহজাদ ও ফ্রিসা এয়ারপোর্টে ওদেরকে ছাড়তে যায়। এয়ারপোর্টে পৌঁছে রাইমা মীরাকে জড়িয়ে ধরে বলে, আই উইল মিস ইউ ব্র্যাডলি ইয়ার। তুই কিন্তু ইন্ডিয়াতে অবশ্যই আসবি। আর আমাদের প্ল্যানিংটা মনে আছে তো তোর? একসাথে পিএইচডি করতে যাব। আর আমার বিয়েতে যদি তুই না আসিস তবে আমি সাদনা তলায়ই যাব না। আর বেচারা কুঞ্জদা তখন আইবুড়ো থেকে যাবে। পাশ থেকে কুঞ্জ বলে উঠল, প্লিজ বোন, বিয়েতে এসো, নয়তো তোমার বান্ধবীকে তো চেনোই, যা বলে তাই করবে। মীরা ও শেহজাদ হেসে উঠল। ফ্রিসা ওদেরকে দেখে হাসছে। মীরা বলে, চিন্তা করবেন না ভাইয়া, আপনার বিয়েটা হওয়ানোর জন্য হলেও মীরা যাবে, আমরা যাব। তারপর আরো কিছুক্ষণ থেকে ওদের ফ্লাইটের সময় হয়ে গেলে ওদেরকে বিদায় দেয় মীরা। শেহজাদ চলে আসে। পরের দিন সকালবেলা শেহজাদ ভার্সিটির জন্য তৈরি হচ্ছে। মীরা ডাইনিং টেবিলে নাস্তা সাজিয়ে রুমে এসে বলল, নাস্তা রেডি, আসুন। এই বলে সে চলেই যাচ্ছিল। শেহজাদ ওকে থামায়। তারপর বিস্মিত হয়ে মীরার চুলের দিকে আঙ্গুল তাক করে শুধায়, তোমার চুল ফ্লোর লেগে গেছে। আর যুদ্ধ করেছো নাকি? মীরা অবাক হয়ে আয়নার সামনে যেয়ে নিজের অবস্থা দেখে চোখ ছোট ছোট করে বলে, এটা ফ্রিসা মামুনির কাজ। ও একটু আগেই ঘুম থেকে উঠে রান্নাঘরে এসেছিল। তারপর থেকে মুখ চেপে হাসছিল, দেখেছেন কি দুষ্টু।
ফ্রিসা, রিয়েলি? ও কিচেনে যায় না? গেলেও মেবি খুব রেয়ার। শেহজাদ অবিশ্বাস্য কণ্ঠ শুনে মীরা ভ্যাবাচাকা খেয়ে বলে, আমি রান্না করার সময় নিজের মাথায় আটা কেন লাগাবো? আর শুনুন, আপনার মেয়ে উপযুক্ত মানুষের অভাবে এতদিন দুষ্টুমি করতে পারেনি। এখন আমার মতো ভোলাভালা ফেরি মাম্মাম পেয়ে দুষ্টুমি করছে। কাল রাতে আমার সামান্য চোখ লেগে যাওয়াতে আমার হাতে কালার পেন দিয়ে আমার নাম লিখে দিয়েছে। দেখেন, নিজের জামার হাতা সামান্য উঁচিয়ে। শেহজাদ এবার হাসলো, ফের বলল, আসলেই সে দুষ্টুমি করার জন্য উপযুক্ত মানুষ পেয়েছে। শেহজাদকে হাসতে দেখে মীরাও হাসে। তারপর মীরা লেগে থাকা আটাটা ঝেড়ে দুজনে একসাথে ডাইনিং টেবিলে যায়। সেখানে গিয়ে মীরা সবার সামনে পরোক্ষভাবে বলে, আজ না রান্নাঘরে ঘূর্ণিঝড় হয়েছিল, তারপর বয়ম থেকে আটা উড়ে এসে আমার মাথায় লেগেছে। মিসেস শাহিদা বুঝতে না পেরে শুধালেন, রান্নাঘরে ঘূর্ণিঝড় কি বলছো? হ্যাঁ ফুপিজান, ঘূর্ণিঝড়দের নাম হচ্ছে ফ্রিসা, তাই না বাচ্চা? ফ্রিসা মুখ চেপে হাসছিল। এবার মুখ থেকে হাতটা সরিয়ে প্রকাশ্যে হাসতে হাসতে বলে, তোমাকে খুব ফানি লাগছিল ফেরি মাম্মা। মীরা সরু চোখে চেয়ে বলল, ও তাই? তোমাকেও লাগিয়ে দেব? ওকে, লেটস গো। ফ্রিসা চেয়ার ছেড়ে উঠে গেছে। ফ্রিসার এক্সাইটমেন্ট দেখে মীরা বোকার মতো বলে, আরে আমি তো ফান করে বলেছি বাচ্চা, খেতে বসো তুমি। চুল নোংরা করার কোনো দরকার নেই, শ্যাম্পু করে ফেলবো চলো। না না, বসো তুমি। দেখো, আজকে সবার জন্য ডিম, রুটি, সবজি ও চিকেন ভুনা করেছি। ডিফারেন্ট ব্রেকফাস্ট। টেস্ট করে বলো তো কেমন হয়েছে? ফ্রিসা চেয়ারে বসে প্লেট এগিয়ে এনে রুটি ছিঁড়ে মুখে দিয়ে কয়েক সেকেন্ডের পর বলে, ওয়াও, ইটস ইয়ামি। আমাকে এইরকম রুটি বানিয়ে দিবে? কত সুন্দর পুরো রুটি ছোট ছোট হলো। মীরা বেশ খুশি হয়। বাকি সবার দিকে তাকালে দেখে তারাও মজা করে খাচ্ছে। ডক্টর আকবর রেহমান বলেন, মীরা, তুমি সপ্তাহের ছুটির দিনগুলোতে এগুলো বানাতে পারো। প্রতিদিন তো একই রকম ব্রেকফাস্ট ভালো লাগে না, ছুটির দিনে ডিফারেন্ট কিছু হলো। ফ্রিসা প্রতিবাদ করে বলে উঠল, আমি প্রতিদিন খাবো? তুমি প্রতিদিন খাবে ফ্রিসা মামুনি? আমি তো ব্রেডের কথা বলছিলাম। তোমার মাম্মাম তো প্রতিদিন সবার জন্য বানাতে পারবে না, তারও ক্লাস আছে। ওহ, ওকে। ফ্রিসা মন খারাপ করে আস্তে আস্তে খাচ্ছে। মীরা তা লক্ষ্য করে বলে, তোমার জন্য প্রতিদিন বানাবো, এখন জলদি খাও, ক্লাস আছে তো তোমার। আজ তোমাকে নিয়ে আমি যাব। ফ্রিসা খুব খুশি হয়ে তাড়াতাড়ি খেতে থাকে। শেহজাদ মেয়েকে ও স্ত্রীকে নীরবে দেখে হেসে খাওয়াতে মনোযোগ দিল। ফ্রিসাকে নিয়ে ফ্রিসার স্কুলে এসেছে মীরা। ফ্রিসার ছুটি হওয়া পর্যন্ত অপেক্ষা করছে মীরা। সেখানে আসা অন্য বাচ্চাদের গার্ডিয়ানরা হঠাৎ ফ্রিসার সাথে অচেনা গার্ডিয়ান দেখে মীরাকে এসে জিজ্ঞেস করে, হ্যালো, আমি ফ্রিসার ফ্রেন্ড অনিতার মা। ফ্রিসা একা একা বসে ফোন ঘাঁটছিল। অচেনা কারোর কণ্ঠে পরিচিত হওয়ার আভাস পেয়ে মৃদু হেসে জবাব দেয়, হ্যালো, আমি ফ্রিসার ফেইরি মাম্মাম। ফেইরি মাম্মাম? সেটা আবার কি? ও আমাকে ডাকে। এমনিতে আমি ওর মাম্মাম। মাম্মাম? কিন্তু ফ্রিসার মা তো 2 বছর আগেই মারা গেছেন। তাহলে আপনি কে? মীরা অপ্রস্তুত হয়ে গেল। জবাব দিতে কয়েক মুহূর্ত ভাবছে, কিন্তু অপর পাশের মহিলাটি তার অধৈর্য চেতনার পরিচয় দিয়ে ফের শোধায়, তাহলে কি আপনি ফ্রিসার স্টেপ মাদার? চমকে উঠল মীরা। অপর পাশের মহিলাটির কণ্ঠস্বর কেমন যেন অযাচিত ও উঁচু শোনালো মীরার কাছে। মুখশ্রীতে কেমন যেন একটা তাচ্ছিল্য ভাব ফুটে উঠেছে তার। মহিলাটির দৃষ্টিতে মীরার জন্য যেন উপহাসের অস্পষ্ট ছাপ দেখা যাচ্ছে। আরো 4-5 জন মহিলা এসে মহিলাটির পাশে দাঁড়ালো। মীরা নিজেকে ধাতস্থ করে জবাব দিল, মীরা নিজেকে স্টেপ মাদারি। আপনাদের ভাষায় আমি স্টেপ মাদারি। আপনারা বলুন তো, এর মানে কি? উপস্থিত মহিলারা একে অপরের মুখ চাওয়াচাই করে একজন জবাব দিল, কি আবার? বাবা দ্বিতীয় অথবা একাধিক বিয়ে করলে তারা সৎমাই হয়। আরেকজন বলে, এটা জিজ্ঞাসা করার কি আছে, বুঝলাম না তো। মীরা তাচ্ছিল হেসে জবাবে বলে, স্টেপ মাদার কি সবসময় নেগেটিভ হয়? আপা, আপনি কি বলতে চাইছেন? আশেপাশে কি দেখেন না? খবরের কাগজ, নিউজে দেখেন না? মোস্ট অফ দ্য টাইম নেগেটিভই হয়।
একজন মহিলার জবাবে মীরা হাসলো, অতঃপর প্রতিউত্তর করলো, জবাব তো আপনিই দিয়ে দিলেন। মোস্ট অফ দ্য টাইম, নট অল টাইম। ধরলাম 90% খারাপ হয়, 5% খারাপ ভালোর মাঝামাঝি, আর বাকি 5% ভালো। এর বেশিও না। কেন আসছে না? আপনাদের জন্য। নিজে তো স্বামীর আগের ঘরের বাচ্চা থাকলেও দেখবেন না, আবার কেউ যদি নিজের স্বামীর আগের ঘরের সন্তানকে আগলে রাখতে চায় তাকেও বাজে কথা বলবেন, আবার নিজে সেধে গিয়ে কুমন্ত্রণা দিয়ে আসবেন। কিন্তু কেন? কারোর সৎ মা হওয়া আর হাজবেন্ডের দ্বারা চিটেড হওয়ার মধ্যে পার্থক্য আছে, বুঝলেন? আরেক মহিলা বলে ওঠে, আমাদের শেখাতে আসবেন না। বাচ্চারা সহ পুরুষকে মানুষ কেমন বিয়ে করে তা আমার ভালো করেই জানা আছে। মীরা শক্ত চোয়াল জোরপূর্বক হেসে শুধায়, ও তাই? তা কেন করে? কেন আবার? টাকা পয়সা দেখে? ফ্রিসাদের তো অবস্থা ভালো, হাই ক্লাস সোসাইটির, লোভে তো পড়বেনই। মেয়েরা সাথে সাথে প্রশ্ন তোলে, আমাকে দেখে কি আপনার লো ক্লাস মনে হয়? আমাকে চেনেন আপনি? কতটুকু জানেন আমার সম্পর্কে? আপনাকে চিনে আমরা কি করব? আপনিই তো কথা বাড়াচ্ছেন। আমি কথা বাড়াচ্ছি? নাকি আপনাদের মধ্যে একজন এসেছিলেন পরিচিত হতে? নাকি আমি গিয়েছিলাম? আপনি এখন কি তবে অ্যাটিটিউড বলবেন? অ্যাটিটিউড হলে হোক, তাও কারোর সাথে যেচে কথা বলতে গিয়ে তাকে ইনসাল্ট তো করি না। আমার ক্লাস নিয়ে যেহেতু কথা উঠল, তখন আমি নিজে যেচেই বলে দিই, আমার ফ্যামিলির মিডিল ক্লাস, কিন্তু ওনারা আমার কোনো অভাব রাখেনি। প্রিশার বাবা যেই প্রাইভেট ভার্সিটিতে শিক্ষকতা করেন, আমি সেখান থেকে অনার্স কমপ্লিট করে ইন্ডিয়ার একটি ওয়েল নন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি। তারপর সেখানে 1 বছরের জবের অভিজ্ঞতাও আছে আমার। এখন তো একটা প্রাইভেট ভার্সিটির লেকচারারও। আমি মিডিল ক্লাস হলেও আমার ডেজিগনেশন কিন্তু হাই ক্লাস। ক্লাস বিবেচনা 3টা উপায়ে, আমি 2টা উপায়ে হাই ক্লাস, হাইলি এডুকেটেড অ্যান্ড গুড মেন্টালিটি। কিন্তু আপনারা হয়তো হাই ক্লাস সোসাইটি থেকে বিলং করেন, কিন্তু মন মানসিকতা অনেক নিচু। এখন মানসিকতার সাথে কিন্তু শিক্ষাটাও আসে। একজন অশিক্ষিত ব্যক্তির মন মানসিকতা যদি উন্নত হয় তবে সে সম্মানের পাত্র, কিন্তু একজন শিক্ষিত ব্যক্তির নিচু মন মানসিকতা হলে সে ধিক্কারের পাত্র। বলে না, দুর্জন বিদ্বান হলে পরিত্যাজ্য। আপনারাই তো যদি বাচ্চাদের বাসায় কখনো নিজে পড়ান তবে পড়িয়েছেন, কিন্তু ভেবে দেখেছেন যে আপনি নিজেই দুর্জন? এবং তাই অন্যের ক্লাস বিবেচনার আগে নিজের ক্লাস বিবেচনা করে নেবেন। মীরার উচিত কথা যেন সেই মহিলাদের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। ওনারা তেলে বেগুনে জ্বলে ওঠে। কিছু বলতে নিতেই সেখানে স্কুলের প্রিন্সিপাল একজন ম্যাম হাজির হন। সাইলেন্ট, এটা স্কুল, কোনো নাটকের মঞ্চ না যে এইভাবে চিৎকার চেঁচামেচি করবেন। প্রিন্সিপাল ফের বললেন, আমার প্রিয়ন আমাকে বলেছে আপনারা সবাই জোট হয়ে একজনকে ইনসাল্ট করেছেন। তাদের মধ্যে একজন বলে উঠল, আমরা তো কথা বলছিলাম, উনিই তো শুরু করলো। আমি কিছুটা শুনেছি, ফ্রিসার বাবা আবার বিয়ে করলে আপনাদের কি? ওনাদের ব্যাপার ওনারা বুঝে নেবেন। আমরা তো প্রে করতে পারি, সবাই তো নেগেটিভ হয় না। যারা পজিটিভ তাদের কাছে আপনাদের তুচ্ছ তাচ্ছিল্যের নজরও হার্ট করে। আই থিংক আপনারা বুঝতে পেরেছেন। ভাইয়া, আপনি একটু আশপাশ থেকে ঘুরে আসুন আর এই টাকাটা রাখুন, চা পানি খেয়ে আসুন। ড্রাইভার লোকটা একবার তাকিয়ে মীরার মুখের অবস্থা দেখে টাকাটা নিয়ে গাড়ি থেকে বের হয়ে যায়। মীরা ঝরঝর করে মুখটা চেপে কেঁদে ফেলে। আজকের কথাগুলো তার খুব খারাপ লেগেছে। কি এমন করেছে যে সেখানে সবাই তাকে খারাপ নজরে দেখছে? কিছু সময় পর চোখ মুছে লম্বা শ্বাস নিয়ে তার মাকে কল করে। মলি জাহান তখন সবজি কাটছিলেন। ফোনের রিংটোন কানে আসতেই তিনি নিহানকে ডেকে ফোনটা দিয়ে যেতে বলেন। নিহান এক ছুটে এসে দাদিকে ফোনটা দিয়ে আবারও এক ছুটে চলে যায়। মলি জাহান তখন স্ক্রিনে মীরার নাম্বারটা দেখে হাস্যোজ্জ্বল মুখ নিয়ে ফোনটা রিসিভ করেন। অপর পাশ থেকে মেয়ের ভাঙা কণ্ঠে সালাম আসলে তিনি সালামের জবাব দিয়ে শুধান, কি হয়েছে মিরু? তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? মা, আমি যদি কখনো খারাপ হয়ে যাই?
মীরার কণ্ঠে জড়তা স্পষ্ট বুঝতে পেরে মলি জাহান ফের জিজ্ঞেস করলেন, তুই খারাপ হতে যাবি কেন? কি হয়েছে স্পষ্ট করে বল। মা, বড় মা তো তোমার নিজের বোন ছিল, তাই তুমি বড় ভাইয়াকে দেখে রেখেছো, কিন্তু ফ্রিসার মায়ের সাথে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই। তাহলে যদি আমি কোনোদিন অন্য সব স্টেপ মাদারদের মতো করে ফ্রিসার সাথে রুড বিহেভ করে ফেলি? মলি জাহান এবার কিছুটা হলেও মেয়ের মন খারাপের কারণ আন্দাজ করতে পারলেন। তিনি শান্ত স্বরে বলেন, আমি জানি তুই হবি না, এইসব নিয়ে ভাববার কি দরকার? কার ভাগ্যে কি আছে আমরা তো জানি না। তুই বর্তমানে ফোকাস কর, ভবিষ্যৎ এমনিই সুন্দর হবে। মীরার ওষ্ঠকোণে কিছুটা হাসির রেখা ফুটে উঠল। সে বলল, আই লাভ ইউ মা। লাভ ইউ সোনা। রাখছি, তুমি যা করেছিলে করো। মীরা ফোনটা রেখে লম্বা শ্বাস নিয়ে একটু সময় ঘোরানোর সময় ঘুমানোর কথা ভাবলো। ঘাড়ের কাছে কমফোর্টার দিয়ে চোখটা বন্ধ করলো। ফ্রিসাকে নিয়ে বাড়ি ফেরে মীরা। পানি জুস খেয়ে একটু বসে, তারপর ফ্রিসাকে ইউনিফর্ম বদলে শাওয়ার নিতে আসতে বলে। নিজেও শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার নিয়ে বের হয়ে বিছানায় রাখা ফোনটা ভাইব্রেট হতে দেখে সেটাকে উঠিয়ে দেখে শেহজাদের নাম্বার থেকে কল আসছে। মীরা রিসিভ করে সালাম দিয়ে শেহজাদও জবাব দিয়ে বলে, ফ্রিসাকে নিয়ে বাড়ি ফিরেছ? হ্যাঁ, একটু আগেই। এসেই ওকে শাওয়ারে পাঠিয়ে নিজেও শাওয়ার নিয়ে বের হলাম। ও, ওকে, তবে তুমি কিছু হালকা পাতলা খেয়ে নাও তোমরা। আচ্ছা, আপনার কি এখন গ্যাপ? হুম, 10 মিনিট। ব্যাক টু দুটো ক্লাস আসছে। আর আচ্ছা, রাখছি, তোমরা রেস্ট করো, ক্লাস শেষে লাঞ্চ করে নিয়েন। হুম। শেহজাদ তারপর ফোনটা রেখে দেয়। মীরা লাজুক হেসে আয়নার সামনে তোয়ালে দিয়ে চুল মুছতে বসে যায়। আয়নায় নিজেকে দেখে আরেক দফা লজ্জা পেয়ে যায়। তার গালের অংশ ঈষৎ রক্তবর্ণ হয়ে আছে। মাথা নুয়ে মৃদু হেসে আয়নার সামনে থেকেই উঠে যায়। সন্ধ্যার দিকে ভার্সিটি থেকে ফিরে শেহজাদ বাড়িতে প্রবেশ করবে এমন সময় ড্রাইভার তার গতিরোধ করতে ডাকে। শেহজাদ দাঁড়ালে ড্রাইভার বলে, স্যার, একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। বলেন। স্যার, আমার মনে হয় আজকে ফ্রিসামনির স্কুলে কিছু হয়েছে। শেহজাদ ভুরু কুঁচকায়, সনিগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে শুধায়, কি হয়েছে? সকালে ফ্রিসামনি ও ছোট ম্যাডামরে স্কুলে নিয়ে যাওয়ার প্রায় আধা ঘন্টার মতো পর ছোট ম্যাডাম গাড়িতে এসে বসেন। তার মুখটা বেজার দেখাইতেছিল। তারপর আমারে 100টা টাকা দিয়ে বলছিলেন চা পানি খেয়ে আসতে। এরপর সে গাড়িটা লক করে অনেকক্ষণ বসে আছিল। আমি বাইরে চা পানি খাইতে গিয়া স্কুলের দারোয়ানের থেকে শুনেছি ভেতরে নাকি গার্ডিয়ান মহিলাদের মধ্যে কিছু একটা ঝামেলা হয়েছিল। প্রিন্সিপালরেও নাকি আসতে হইছে। দারোয়ানের কথা শুনে শেহজাদ চিন্তায় পড়ে গেল। কি এমন হয়েছিল সেখানে? আর মীরার মুখই বা কেন ভার ভার লাগছিল? সব প্রশ্নের জবাব মীরাই তাকে দিতে পারবে। শেহজাদ ড্রাইভারকে বলে, আচ্ছা, আপনি যান, আমি দেখছি। আর থ্যাংক ইউ। শেহজাদ এরপর বাড়ির দিকে অগ্রসর হয়। বাড়িতে প্রবেশ করেই দেখে ড্রয়িং রুমে ও হলে মীরা ও ফ্রিসা ছোটাছুটি করছে। দুজনের মুখে লেগে আছে প্রাণ খোলা হাসি। মিসেস শাহিদা আবিরকে হুইল চেয়ারে বসিয়ে সেখানে আনছেন। আবিরও মাথা কাত করা অবস্থায় হাসছে। মিসেস শাহিদা বারবার ওদের দৌড়াতে সাবধান করেছিলেন। শেহজাদ যত্র দাঁড়িয়ে এসব দেখছিল। তখনই হঠাৎ ছুটতে ছুটতে ফ্রিসা এসে তার বাবার আড়ালে লুকায়। মীরা ওকে ধরতে এসে শেহজাদকে দেখে থেমে যায়, তারপর ইতস্ত করে শুধায়, হ্যাঁ, আপনি কখন এলেন? এই তো মাত্রই। ফ্রিসা হাঁপাতে হাঁপাতে ও হাসতে হাসতে বলে, ফেরি মাম্মাম, ধরো আমাকে। পারবে না। মীরা ইশারায় ফ্রিসাকে থামতে বলার পর শেহজাদকে বলে, আপনি রুমে যান, আমি শরবত নিয়ে আসছি। শেহজাদ ফ্রিসার মাথায় হাত বুলিয়ে ওকে দৌড়াতে নিষেধ করে রেস্ট করতে বলে। অতঃপর ওপরের রুমে চলে যায়। মীরা জলদি করে লেবুর শরবত তৈরি করে রুমে নিয়ে যায়। রুমে গিয়ে দেখে শেহজাদ শার্ট খুলে হ্যাঙ্গারে রাখছে। এই বাড়িতে এসেছে 3 দিন হলো, কিন্তু আজকেই প্রথমবার শেহজাদকে এভাবে দেখছে। কিছুটা হলেও ব্রেডার আভাস ফুটে উঠল তার চেহারায়।
মীরা তৎক্ষণাৎই মাথা নিচু করে বলে, নিন, শরবতটা খেয়ে নিন। মীরা শরবতের গ্লাসটা ডেস্কে রেখে চলে যাচ্ছিল। শেহজাদ ডাকে, মীরা, দাঁড়াও মীরা। হালকা পাশ ঘুরে কিন্তু এখনো মাথা নিচু করেনি। শেহজাদ শুধায়, আজ ফ্রেশার স্কুলে কি হয়েছিল? মীরা থতমত খেয়ে শেহজাদের দিকে তাকায়, দৃষ্টি ফেলে অতঃপর দ্রুত দৃষ্টি নামিয়ে বলে, কই কিছু হয়নি তো। কিছু হয়নি? না, সব ঠিক আছে। সত্যি কিছু লুকাচ্ছ না তো? মীরার গলার স্বর খানিকটা কাঁপছে। সকালের কথাগুলো সব তার মস্তিষ্কের নিউরনে একে একে আঘাত করছে। তারপর ও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টায় অটল সে। না, কিচ্ছু লুকাচ্ছি না, কিন্তু লুকাবো আবার। কি লুকাবো? শেহজাদ সেকেন্ডের মধ্যে মীরার খুব কাছাকাছি এসে হ্যাঁচকা টানে মীরা ও তার মধ্যকার দূরত্ব দূর করে ফেলে। মীরার ডান বাহু খুব শক্ত করে ধরে শক্ত কণ্ঠে বলে, আই হেট দিস। আমার থেকে কিছু লুকাবে না। পরবর্তীতে যদি আমি সত্যটা জেনে যাই, তবে লুকাও কেন? ডোন্ট ডু দ্যাট। আচমকা কাণ্ডে মীরা হকচকিয়ে গেল। বিহ্বল ও বিস্ময়ের দৃষ্টিতে শেহজাদের চোখে মুখের পানে চেয়ে আছে। প্রায় 30 সেকেন্ডের মতো সময় গড়ানোর পর শেহজাদ পুনরায় প্রশ্ন করে, কি হয়েছিল? মীরা নজর নামিয়ে ফ্লোরের দিকে চেয়ে ঢোক গিলে বলে, ওইসব কথা কেন এখানে তুলছেন বলুন তো? বাদ দিন, আপনি বাহির থেকে এসেছেন, রেস্ট করুন। তুমি বলবে নাকি আমি স্কুলের প্রিন্সিপালকে কল করব? মীরা অবাক হয়ে দ্রুত বলে ওঠে, আরে না না, এসবের কি দরকার? ঝামেলা মিটে গেছে, আমি নিজে মিটিয়েছি। এভরিথিং ইজ ফাইন নাও। শেহজাদ মীরাকে ছেড়ে খানিকটা সরে আসে, চোখটা বন্ধ করে দুই হাত দিয়ে নিজের মুখমণ্ডল মুছে নিয়ে মিনতির সুরে বলে, প্লিজ টেল মি হোয়াট হ্যাপেন্ড অ্যাট দ্য স্কুল। মীরা হতাশ হলো। শেহজাদ না শোনা পর্যন্ত তাকে শান্তি দেবে না, তা সে বুঝে গেছে। তারপর মীরা সংক্ষেপ করে ঘটনাটা বলে। সব শুনে শেহজাদ রেগে যায়। প্রত্যুত্তরে বলে, রিডিকুলাস, হোয়ার আর দ্য শোয়িং সো মাচ কনসার্ন অ্যাবাউট আস। শেহজাদের মেজাজটা বিগড়ে যাচ্ছে বুঝতে পেরে মীরা তাকে নিয়ে বিছানায় বসায়। তারপর শরবতের গ্লাসটা এনে দিয়ে বলে, শরবতটুকু খেয়ে নিন, তারপর শান্ত হন। দে আর আগে শরবতটা শেষ করবেন, তারপর কথা। জলদি করুন তো। শেহজাদ মীরার মুখের দিকে চেয়ে গ্লাসটা নিয়ে শরবত খাচ্ছে। তখন মীরা বলে, আমি কিন্তু তাদেরকে মোটেও ছাড় দেইনি। প্রতিটা কথারই পাই টু পাই জবাব দিয়েছি এবং তাদের মুখটা বন্ধ করেছি। তাও তারা অযথা তর্ক করতে আসছিল। তখন প্রিন্সিপাল এসে বাকিটা হ্যান্ডেল করে নিয়েছেন। ওইসব নিয়ে আপনাকে এত ভাবতে হবে না। শেহজাদ খালি গ্লাসটা মীরার হাতে দিয়ে মৃদু হেসে বলে, এরপর থেকে কিছু হলে আমাকে অবশ্যই জানাবে। আই নো ইউ আর এ স্ট্রং গার্ল, বাট ইউ আর এ অলসো এ হিউম্যান। হিউম্যান হ্যাভ ফিলিংস অ্যান্ড দ্য ফিল ব্যাড। মীরা হ্যাঁসূচক মাথা নাড়ায়। শেহজাদ হালকা হেসে বসা থেকে উঠে দাঁড়ায়। কাবার্ড থেকে টাওয়াল ও টি শার্ট ট্রাউজার বের করে শাওয়ার নিতে যাবে, তখন হঠাৎই থামে। অতঃপর মীরার কাছে ফিরে আসে। মীরা ফ্লোরের দিকে চেয়ে হাতের খালি গ্লাসটাতে নখের দ্বারা মৃদু শব্দ সৃষ্টি করছিল। শেহজাদ মীরার কাছাকাছি এসে হাতের টাওয়াল ও পোশাকগুলো বিছানায় রেখে নিজের দুই হাত মীরার দুই গালে রাখে। হাতের আজলায় মীরার মুখটাকে উঁচু করে কপালে উষ্ণ ঠোঁটের স্পর্শ এঁকে তৎক্ষণাৎই সরে আসে। আকস্মিক ঘটে যাওয়া ঘটনায় মীরার অক্ষি গোলক থেকে বৃহৎ আকার ধারণ করেছে। হতবাক সে। শেহজাদ মুচকি হেসে টাওয়ালটা গলায় ঝুলিয়ে পোশাকগুলো নিয়ে ওয়াশরুমে চলে যায়। মীরা দপ করে বিছানায় বসে পড়ে। নিজে নিজেই বলে, আমি কি সত্যিই স্বপ্ন দেখছি? সে আমাকে চুমু দিল। রাতের খাবার শেষে মীরা ফ্রিসাকে ঘুম পাড়িয়ে রুমে আসতেই দেখে শেহজাদ কারোর সাথে ফোনে কথা বলছে। সেও চুপি চুপি ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরোতেই দেখে শেহজাদ বিছানায় বসে আছে, হাতে তার কিছু একটা আছে। মীরা সেখানে আসতেই শেহজাদ উঠে দাঁড়িয়ে হাতের নীল বক্সটা মীরার দিকে এগিয়ে দিয়ে বলে, ইটস ফর ইউ। মীরা কৌতূহলী হয়ে চেয়ে শুধায়, জুয়েলারির বক্স? হঠাৎ জুয়েলারি কেন? এমনিতেই। বাহ, এমনিতেই কেউ আবার জুয়েলারি দেয়?
মীরার কথা বলার ধরনে শেহজাদ হাসলো। মীরাও হেসে জুয়েলারির বক্সটা খুলে দেখলো। তাতে ছোট্ট একটা সিম্পল একটা ডায়মন্ডের পেন্ডেন্ট, ম্যাচিং টপ ইয়াররিং আর একটা সিম্পল ডায়মন্ড ব্রেসলেট। মীরা অবাক হয়ে কয়েক সেকেন্ড চেয়ে থেকে শেহজাদের পানে চেয়ে বলল, আপনার পছন্দ তো খুব সুন্দর। থ্যাঙ্কস। ক্যান ইউ ট্রাই ইট নাও? মীরা চোখে হেসে শেহজাদের চোখের দিকে তাকায়। শেহজাদের চোখের দ্যুতি বলছে মীরা যেন এখন একবার এগুলো পরে দেখায়। মীরাও সায় দিয়ে হুট করে শেহজাদের হাতটা ধরে তাকে সহ আয়নার সামনে যায়। অতঃপর টুলটাই এনে বসে, বলে, আপনি না হয় পরিয়ে দিন, আপনি পছন্দ করে এনেছেন। শেহজাদ একটু চিন্তিত হলো, ফের শুধালো, তোমার পছন্দ হয়নি? না হলে বলো, ডিজাইনটা চেঞ্জ করা যাবে তো। মীরা আশ্চর্য দৃষ্টিতে আয়নায় পড়া শেহজাদের প্রতিবিম্বের দিকে চেয়ে প্রশ্ন ছড়ে, আমি কখন বললাম যে আমার পছন্দ হয়নি? আমি বললাম আপনি এনেছেন, আপনিই পরিয়ে দিন। ও আচ্ছা, থাক, আমিই পরে নিচ্ছি। মীরার কণ্ঠে অভিমানের আভাস। সে নিজেই বক্স থেকে ইয়াররিংটা বের করেছে। তখনই শেহজাদের মনে হলো মীরা হয়তো রাগ করেছে। সে বিষয়টা বুঝে মীরার হাত থেকে ইয়াররিংটা নিয়ে নেয়। তারপর বলে, সরি, ডোন্ট বি আপসেট প্লিজ, ইট ওয়াজ মাই ফল্ট, আই ওয়াজ কনফিউজড সো। শেহজাদ মীরার কানের ছিদ্রতে খুব কসরত করে ইয়াররিংটা পরাতে সক্ষম হয়। এইদিকে মীরা ঠোঁট চেপে হাসছে। শেহজাদ দুই কানে ইয়াররিং পরিয়ে আয়নায় তাকাতেই মীরাকে হাসতে দেখে। অতঃপর চোখ ছোট ছোট করে বলে ওঠে, এখানে হাসার কিছুই নেই, তুমি ব্যথা পাবে ভেবে সাবধানে পড়াচ্ছিলাম। নিজেও তো মাঝখানে সাডেন আহ উহ করে উঠছিলে। ইট ওয়াজ স্কেরি। মীরা মুখটা ঢেকে খানিকটা সময় হেসে নিয়ে ফের আয়নায় তাকালে দেখতে পায় শেহজাদের দৃষ্টি ও ভাবভঙ্গির বদল তো হয়ইনি, বরং আরো সরু হয়েছে দৃষ্টি। মীরা ইশারায় সরি বলে বাকিগুলো পড়াতে বলে। মুখ একদম স্বাভাবিক করে রোবটের মতো বসে থাকে। শেহজাদ মীরার গলা থেকে চেইনটা খুলে তাতে পেন্ডেন্টটা ঢুকিয়ে আবারও চেনটা পরিয়ে দেয়। তারপর ডান হাতে ব্রেসলেটটা পরিয়ে বলে, ডান, অ্যান্ড ইউ লুকিং সিম্পল গর্জিয়াস। মীরা আয়নায় গভীরভাবে নিজেকে দেখল। তার এলোমেলো চুলে এই সাজে বুঝি তাকে গর্জিয়াস লাগছে? মানুষটার কাছে, নিজের কাছেই তো কাকের বাসা লাগছে। মীরা বলেই ফেলে, সিধা মুখে বললে দিন কাকের বাসা, সেটাকে ফ্যান্সি ভাবে গর্জিয়াস বলার কি আছে? শেহজাদের মুখ কুঁচকে গেল। হঠাৎ মীরার কি হলো সে কে জানে, এমনভাবে কথা বলছে। তোমার কি হয়েছে মীরা? নাকি আমি তোমার কথা বুঝতে পারছি না? আর ইউ আপসেট সকালের ঘটনাতে? মীরা উঠে দাঁড়িয়ে শেহজাদের দিকে ফিরে বলে, আরে না, এমনি। আমি কথা বলিই এভাবে। এতদিন হয়তো আপনি আমার কথার মাঝে ফর্মালিটি পেয়েছেন। থাক, বাদ দিন সেসব। আপনার গিফট আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ইটস সো প্রিটি, আই লাভ ইট। মাই প্লেজার। এখন ঘুমাও, সকালে তোমার ক্লাস আছে তো। হুম। ওহ, এই কয়দিন রেস্ট করে ভুলেই গেছি। জানেন, ভার্সিটিতে থাকতেও এমন হতো। শুক্রবার ও শনিবার ছুটি কাটানোর পর রবিবার দিন যদি সকালে ক্লাস থাকতো, ওই দিনটা আমার সকালে উঠতে যে কি কষ্ট হতো। বাকি 4 দিন নিজেই উঠতে পারতাম, কিন্তু বাকি রবিবার দিনটা আম্মু না ডাকলে উঠতেই পারতাম না। শেহজাদ হালকা হেসে বলে, ওকে যাও এবার। এই বলে শেহজাদ নিজেই শুয়ে পড়ল। মীরা বক্সটা গুছিয়ে রেখে আসে। সকাল সকাল মীরার তাড়াহুড়ো করে তৈরি হচ্ছে। শেহজাদ বেলকুনি থেকে রুমে এসে মীরার অবস্থা দেখে। মীরাকে আজ অন্যরকম সুন্দর লাগছে, কর্মজীবী পরিপূর্ণা নারী। আজ সে শাড়ি পরেছে, লাল নীলের মিশেলে সিল্কের শাড়ির সাথে ফুল স্লিভ ও কলার নেক ব্লাউজ। চুল নামিয়ে খোপা করেছে। না, খোপায় কোনো ফুল এসব লাগায়নি। কর্মক্ষেত্রে যাচ্ছে, বেড়াতে না। লিপস্টিকের কালারটাও খুব মাইল্ড। চশমার কারণে এতটা দূর থেকে চোখের কাজলের অবস্থা বোঝা যাচ্ছে না যদিও। শেহজাদের মনে হচ্ছে আজকে মীরাকে অন্য দিনের তুলনায় আলাদাই লাগছে। শেহজাদ বেলকুনির দরজার সাথে বুকে হাত গুজে হেলান দিয়ে জিজ্ঞেস করে, এত তাড়াহুড়ো করছো কেন?
করব না? এখান থেকে ভার্সিটি পৌঁছাতে কতটা সময় লাগে তা আমি জানি না। যদি লেট হয়ে যায়, হবে না। আস্তে আস্তে তৈরি হও, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো। মীরা ঘড়ি মীরা ঘড়ি পড়া থামিয়ে অবাক কণ্ঠে বলে, আপনার ভার্সিটি থেকে তো আমারটা দূরে। আপনি কেন নামাবেন? কেন? সমস্যা কি? আমাকে নামিয়ে আবার ব্যাক করবেন, তার উপর বাংলাদেশের ট্রাফিক জ্যামের কোনো বিশ্বাস নেই। আপনার লেট হয়ে যাবে। দরকার নেই। শেহজাদ নিজের ল্যাপটপটা ব্যাগে ঢোকাতে ঢোকাতে বলে, কি দরকার আর কি দরকার নেই সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি যখন বলেছি আমি তোমাকে ড্রপ করব তো আমি ড্রপ করব, অ্যান্ড পিকও আমি করব। রেডি হয়ে নাস্তার টেবিলে এসো। শেহজাদ ব্যাগ গুছিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মীরা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। শেহজাদ তাকে অর্ডার করে গেল। অতঃপর সে নিজে নিজে স্বগতোক্তি করে, আমি যখন বলছি আমি তোমাকে ড্রপ করব তো করবই। হ্যাঁ, আপনার ভালোর জন্যই বলছিলাম। একদিন ড্রপ করে যখন জ্যামে ফাঁসবেন তখন বুঝবেন। আমার আর কি, রিল্যাক্সে যাব। মীরা তারপর জলদি করে সব গুছিয়ে নিয়ে গতকাল রাতে শেহজাদের দেওয়া গিফটগুলো পরে নেয়। বিয়ের পর আজকেই প্রথম নিজের কর্মক্ষেত্রে যাচ্ছে। মানুষজন মুখে না বলেও হাবভাবে ঠিকই বিবাহিতের লক্ষণ দেখতে চাইবে। আয়নায় নিজেকে দেখে মুচকি হেসে বিছানার উপরে রাখা স্কার্ফটা জায়গা মতো গুছিয়ে বেরিয়ে যায়। পাবলিক ট্রান্সপোর্টে গেলে স্কার্ফটা জড়িয়ে যেত। যেহেতু আজ নিজের স্বামীর সাথে যাচ্ছে, তাই এটার আর দরকার নেই। নাস্তার টেবিলে বসে মীরা ফ্রিসার বলে, শোনো বাচ্চা, কেউ যদি তোমাকে পড়ালেখা ছাড়া ব্যাড কিছু বলে তাহলে শুনবে না, সেখান থেকে চলে আসবে, মনে থাকবে। ফ্রিসা বিষয়টা বুঝতে না পেরে ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে থাকে। ঘাড় নেড়ে সম্মতি দিয়ে বলে, ওকে ফেরি মাম্মাম, আমি গুড গার্ল। ইয়া বাচ্চা, ইউ আর। মীরাও ওকে পাশ থেকে জড়িয়ে ধরে আবারও খাওয়া শুরু করে। আজকের দিনটা বেশ সারপ্রাইজিং ছিল মীরার জন্য। শেহজাদও ওকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাওয়ার পর কলিগদের থেকে শুরু করে স্টুডেন্টদের ভালোবাসায় মন সিক্ত হয়েছে তার। আজকের দিনে যে কয়টা ক্লাস নিয়েছে, প্রতিটা ক্লাস থেকে কিছু না কিছু গিফট তো পেয়েছেই, সাথে স্টুডেন্টদের আন্তরিক শুভেচ্ছা। তার মধ্যে প্রত্যেকের থেকে ফুলের তোড়াও উপহার পেয়েছে। ভার্সিটির অফিস টাইম শেষে মীরা অপেক্ষা করছে শেহজাদের জন্য। মীরার কলিগ দুজনের মধ্যে কনক ম্যাম নিজের ব্যাগ গুছিয়ে বেরোবে তখন হাস্যরসে বলে, হাজবেন্ডের জন্য অপেক্ষা করছো? আমারও এমনই হতো বিয়ের প্রথম দিকে। কষ্ট করে হলেও নিতে আসবেই। মীরা মৃদু হাসে। সাভিয়া ম্যামও সাথে তাল মেলায়। আমার জন বড্ড অলস, সকলে দিয়ে যায়, তারপর বিকালে এই ট্রাফিক ঠেলে তার নিতে আসতে মোটেও ইচ্ছে করে না, তাই আমি উবার ডেকে চলে যাই। কনক ম্যামের তো এখন নিজস্ব গাড়িই আছে। গাড়ি থাকলেও কি, অলসতার জন্য ড্রাইভিং শিখতে পারলাম না। রিল্যাক্সে বাড়ি ফিরতে পারলে শেখার থেকে না শেখাই ভালো, তবে সেফটির জন্য শিখিয়ে থাকা উচিত। মীরা তাদের কথার এবার প্রতি উত্তর করে, আমিও ওনাকে ট্রাফিকের কথাই বলেছিলাম, কিন্তু শোনেননি। ভালোই হয়েছে, উবার বা পাবলিক ট্রান্সপোর্টে একটু কেয়ারফুল থাকতে হয়। হুম, থাকো তবে। উবার কাছাকাছি চলে এসেছে, গেলাম। সাবিহা ম্যাম চলে গেলেন। কনক ম্যামও ফোন আসাতে কথা বলতে বলতে বিদায় জানিয়ে বেরিয়ে পড়েন। প্রায় আধা ঘন্টা পর শেহজাদ কল করলে মীরা নিজের অফিস রুম থেকে আজকের উপহারগুলো নিয়ে বেরোয়। সে গাড়ির কাছে পৌঁছালে ড্রাইভিং সিটে বসে শেহজাদ গাড়ির ফ্রন্ট সিটের ডোরটা খুলে দেয়। মীরা গাড়িতে বসেই আগে নিজের ব্যাগ ও ফুলগুলো পেছনের সিটে রেখে তারপর ডোরটা লক করে। শেহজাদ সরু দৃষ্টিতে এইসব দেখছে। মীরা সোজা হয়ে বসলে শেহজাদ জিজ্ঞেস করে, এত ফ্লাওয়ার? হ্যাঁ, স্টুডেন্টরা দিল। সুন্দর না দেখুন? লিলি ফ্লাওয়ারের দুটো রঙেই দুটো তোড়া, তারপর ডিফারেন্ট কালারের ডেইজি ফ্লাওয়ারের একটা তোড়া। খোপায় দেখুন। মীরা হালকা পিছু ঘুরে তার খোপাটা দেখালো। একটা কালো গোলাপ ও দুইটা লাল গোলাপ। হলুদ ও হালকা গোলাপি ও সাদার মিশেলেও গোলাপ দিয়েছে। তোড়াগুলোর মধ্যে রেখে দিয়েছি। আসলে তিনটা খোপায় পরে দিল বলে তোড়াটা খুলতে হলো। শেহজাদ গাড়ি স্টার্ট করে বলে, ওয়াও,
ভার্সিটিতে কোয়াইট ফেমাস তুমি। মীরা এটাকে কমপ্লিমেন্ট হিসাবে নিলেও শেহজাদ মোটেও এটা প্রশংসাবাদ দেয়নি। মীরা খুশি মনে বলে, ফেমাসের জন্য না, বিয়ের পর আজকেই ফার্স্ট ক্লাস নিলাম। ওরা নিজেদের ভালোবাসা প্রকাশ করেছে। ওরা খুব ফ্রেন্ডলি, ইন্টারেস্টেড। তো আমিও ভার্সিটিতে গেলাম তো। মীরা এবার শেহজাদের বলার ধরন খেয়াল করে সামান্য ঘুরে বসে শোধায়, আপনি কি জেলাস? আপনার স্টুডেন্টরা আপনাকে কেন ফুল দিল না তার জন্য? শেহজাদ থতমত খেয়ে চোরা নজরে একবার তাকিয়ে কণ্ঠে স্বাভাবিকতা এনে বলে, অফকোর্স নট, জাস্ট আস্কিং। ফ্লাওয়ার এইসব ফিমেল ফ্যাকাল্টিদের জন্য, স্টুডেন্টদের জন্য। তোমার স্টুডেন্টদের ম্যাক্সিমামই তো ফিমেল না? এভারেজ। কিছু ক্লাসে মেয়ে বেশি, কিছুতে ছেলে বেশি। আপনি তো বোঝেনি। হুম, আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, করুন। যখন তুমি আমার স্টুডেন্ট ছিলে, তখন তোমার আমাকে কেমন মনে হতো? লিটারেলি আমি দেখি স্টুডেন্টরা আমাকে দেখলে কেমন যেন রোবটের মতো থেমে যায়। লিফটে এমনটাই বেশি হয়। করিডোরে তো জলদি করে সালাম দিয়ে পাশ কাটতে পারলেই যেন বেঁচে যায়, এমনভাবে চলাচল করে। মীরা মুখ ঘুরিয়ে নিয়ে অতি স্বল্প আওয়াজে নিজে নিজেই বলে, ভার্সিটির ফার্স্ট দিন আপনাকে ফার্স্ট দেখেই তো আমি আর আমার বান্ধবীরা সবাই ক্রাশ খেয়ে বসেছিলাম। এটা এখন কিভাবে বলি? শেহজাদ নিজের প্রশ্নের জবাব না পেয়ে ফের শোধায়, বললে না যে? ও হ্যাঁ। মীরা দ্রুত সোজা হয়ে বসে। শেহজাদের দিকে তাকালে শেহজাদ ইশারায় বলতে বলে, সামনের দিকে ফিরে ড্রাইভ করতে থাকে। মীরা বলেই ফেলে, আপনি তো ডিপার্টমেন্টের মেয়েদের ক্রাশ ছিলেন। শেহজাদ মীরার দিকে সরু দৃষ্টি নিক্ষেপ করে হেসে বলে, তোমারও? না না, আমার ক্রাশ হতে যাবেন কেন? আমি সবার কথা বলছি। মীরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে ঠোঁট কামড়ে সিটে গা এলিয়ে দেয়। অতঃপর ঠিক হয়ে আবারও গাড়ির সামনে রাখা পানির বোতল নিয়ে পানি খায়। শেহজাদ ওর অস্থিরতা দেখে মুচকি হেসে কয়েক সেকেন্ড নীরব থেকে বলে, যেদিন আমার মেয়ে পৃথিবীতে এলো সেই দিন ক্লাসে সবাইকে নিউজটা দিতেই সবাই চমকে উঠেছিল। মেয়েরা একযোগে আক্স করে বসে, স্যার আপনি ম্যারিড? সেই দিন আমার টিএ অফিস আওয়ারে এসে ব্যাপারটা নিয়ে আমাকে বলেছিল। ডিপার্টমেন্টের মেয়েরা নাকি আজ অনেক দুঃখী। মীরা বলে, আমরা কিন্তু আপনার মেয়ে হওয়াতে অখুশি হয়েছিলাম তেমনটা না। আসলে আপনাকে দেখে মনে হতো না যে আপনি ম্যারিড। তাছাড়া ফেসবুকে আপনার রিলেশনশিপটাও হাইড করা ছিল। নিজেও তো কখনো বলেননি। হঠাৎ করে বেবির খবর পেলে শক তো হবেই। হুম, বুঝলাম। বাদ দাও টপিক। সামনে মেবি ছোট জ্যাম পড়বে। টায়ার্ড হলে ঘুমাতে পারো। মীরা চুপ করে ছিটে হেলান দিয়ে থাকলো। রাতের ডিনার করে মীরা ফ্রিসা ঘুমিয়ে ঘুম ঘুম পাড়াতে গিয়ে নিজে ফ্রিসার পাশে ঘুমিয়ে পড়েছে। শেহজাদ রাত 11:30 পর্যন্ত বই পড়ে হঠাৎ খেয়াল হলো মীরাকে খুঁজতে ফ্রিসার ঘরে গিয়ে দেখে মা মেয়ে দুজনে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। শেহজাদ হালকা হেসে ভেতরে গিয়ে ফ্রিসার মাথায় হাত বুলিয়ে কপালে আদুরে ঠোঁট ছুঁয়ে দেয়। অতঃপর মীরাকেও। মীরা খানিকটা নড়ে চড়ে উঠলে দুজনের গায়ে চাদর টেনে দিয়ে লাইট নিভিয়ে শেহজাদ সেখান থেকে বেরিয়ে আসে। নিজের রুমে এসে শেহজাদও লাইটটা বন্ধ করে শুয়ে পড়ে। পরের দিন সকালে ফজরের আজানের সময় মীরার ঘুম ভাঙলে নিজেকে ফ্রিসার ঘরে দেখে উঠে বসে। চোখ লেগে যাওয়াতে এখানেই ঘুমিয়ে পড়েছিল। উঠে আস্তে আস্তে নিজের রুমে গিয়ে দেখে শেহজাদ ঘুমাচ্ছে। মীরা মৃদু স্বরে ডাকে, তারপর দুজনে একসাথে নামাজ পড়ে। মীরা কফি বানিয়ে আনে। মীরা ড্রাই কেক খেতে খেতে বলে, রাতে কিভাবে চোখ লেগে গেছে টেরই পাইনি। শেহজাদ মীরার দিকে চেয়ে মৃদু হেসে বলে, টায়ার্ড ছিলে, হয় এরকম। হুম, আজ কিন্তু আমার সকালে ক্লাস নেই, আমি পরে যাব। আচ্ছা, ড্রাইভার ফ্রেশাকে স্কুলে ড্রপ করে তোমাকে ভার্সিটিতে পৌঁছে দেবে। মীরা মাথা নেড়ে কফিটা শেষ করে দুটো মগ ও বাটি নিয়ে কিচেনে চলে যায়। সবার জন্য নাস্তা বানাবে আজ। আজও মীরা ফ্রিসা ঘুম পাড়াতে গিয়ে সেখানে ঘুমিয়ে গেছে। শেহজাদ গতদিনের মতো ফ্রিসাকে দেখতে ও মীরাকে খুঁজতে গিয়ে ওদের গায়ের চাদরটা টেনে রুমের আলো নিভিয়ে চলে আসতে নিবে তখনই দরজায় মিসেস শাহিদাকে দাঁড়ানো দেখে ওনার হাতের পানির বোতলটা মিসেস শাহিদা শুধালেন, মীরা এখানেই ঘুমিয়ে গেছে?
তুললে না যে ওকে? থাক ঘুমাক, আপনিও শুয়ে পড়ুন। গতকালকেও দেখলাম মীরা এখানে ঘুমাচ্ছে, ভাবলাম ঝামেলা হলো কিনা। না ফুপিজান, ঝামেলা হবে কেন? ও টায়ার্ড তাই ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, সব ঠিক থাকলেই ভালো। মিসেস শাহিদা চলে যান, শেহজাদও নিজের রুমে চলে যায়। গতদিনের মতো মীরা আজও ভোরে ঘুম থেকে উঠে নিজেকে ফ্রিসার ঘরে আবিষ্কার করে। নিজে নিজেই বলতে থাকে, আরে আমার এই স্বভাব কি আর যাবে না? বিছানায় একটু গা এলিয়ে দিলেই ঘুমে তলিয়ে যায়। স্যার কি ভাবছেন এখন কে জানে? বাড়ির অন্য কেউ নোটিস করলে তো ভালো দেখাবে না। না, কাল থেকে ঘুমানো যাবে না। মীরা উঠে নিজের রুমে চলে যায়।